উচ্ছ্বাসের পক্ষ থেকে উপবৃত্ত এবং অধিবৃত্ত ক্লাসে সবাইকে স্বাগতম। তো তোমরা গত ক্লাস যে লেকচারটা আমরা নিয়েছিলাম সেখানে পরাবৃত্ত কমপ্লিট করিয়েছিলাম। আজকে আমরা উপবৃত্ত এবং অধিবৃত্ত নিব। তোমাদের অনেক কমেন্ট আসছে যে ভাই এই ক্লাসটা আপনি দ্রুত কেন দিচ্ছেন না। কারণ আমার এক্সাম চলতেছে, আমার সেমিস্টার ফাইনাল চলতেছে, যার কারণে আমি সময় সুযোগ করে উঠতে পারতেছি না। তো যাই হোক, আমি চেষ্টা করব আজকের ক্লাসটার মাধ্যমে উপবৃত্ত এবং অধিবৃত্তটা কমপ্লিট করার জন্য। আমরা যেভাবে আলোচনা করে আসতেছি বিগত লেকচারগুলো, ঠিক সেভাবে এই লেকচারটা স্টার্ট করব। তো আমরা ফার্স্টে বেসিক জিনিসটা আলোচনা করব, তারপর আমরা সিকিউ আলোচনা করব। এমসিকিউ আমি বলে দিয়েছি যে আমি ক্লাসে বলে দিব, কারণ বেসিক আর সিকিউ যদি আমরা কমপ্লিট করতে পারি এমসিকিউ অটোমেটিক্যালি হয়ে যায় এবং একটু প্র্যাকটিস করা দরকার। তো দেরি না করে আমরা গত লেকচারগুলো ঠিক যেভাবে পড়েছি সেম ভাবে উপবৃত্ত এবং অধিবৃত্ত শুরু করব। তো দেখো, আমাদের প্রথমে যে জিনিসটা আছে সেটা আমি তোমাদেরকে গতদিন লেকচারে বলেছিলাম, যখন পরাবৃত্ত পড়ছিলাম, যে একটা সমীকরণ থেকে কিভাবে তুমি পরাবৃত্ত সমীকরণ, উপবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ নাকি বৃত্তের সমীকরণ সেটা আইডেন্টিফাই করবা। এই টাইপসের একটা এমসিকিউ দেখা যায় একাডেমিক পরীক্ষা, বোর্ড পরীক্ষাগুলোতে হয়ে থাকে, অ্যাডমিশনের টাইমে হয়ে থাকে। তো শুরুতে দেখতে পাচ্ছ কণিকের একটা সাধারণ সমীকরণ লেখা আছে এখানে, এ এক্স স্কোয়ার। এটা কি ভাই? এক্স স্কোয়ারের সহগ, মনে রাখবা। ওয়াই স্কোয়ারের সহগ কি? বি। আরেকটা জিনিস আছে, এক্স ওয়াই এর সহগ হচ্ছে এইচ টু এইচ বেসিক্যালি। তাহলে কি এক্স ওয়াই এর যে সহগটা থাকবে সেটাকে যদি 2 দিয়ে ভাগ করো তবে তুমি এইচ এর মানটা পাবা। এই তিনটা জিনিস লাগবে। এরপরে দেখো 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0 দেওয়া আছে। পাশে একটা নির্ণায়ক দেওয়া আছে, তুমি খেয়াল করে দেখো, এ এইচ জি, অর্থাৎ এ এক্স এর সহগ এইচ জি, এ এইচ জি অর্থাৎ সারিতেও আছে কলামেও আছে। এরপরে খেয়াল করে দেখো এইচ বি এফ, এরপরে আমরা নিচ্ছি এইচ বি আর এইচ বি এফ এখানেও আছে। এরপরেরটা দেখো জি এফ সি, সারিতেও আছে কলামে আছে। এইভাবে আমরা যদি নির্ণায়ক মানে সহগগুলোর মান যদি সবগুলো বসায় যদি নির্ণায়ক বের করি এবং সেই নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে সমীকরণটি একটি জোড়া সরল রেখা নির্দেশ করে। সমীকরণটা কি হবে? এক জোড়া সরল রেখা নির্দেশ করবে। এরপরেরটা বাকি যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, বৃত্ত বলো, উপবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, সবগুলোর ক্ষেত্রে নির্ণায়কের মানটা নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে বাকি যে চারটা আছে সেটার জন্য কি হবে ভাই? আমাদের নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এই যে নির্ণায়কের মান আমরা সহগ দিয়ে যদি বের করি সেটার মান 0 হবে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো দিয়ে আসলে আমরা ওইভাবে আইডেন্টিফাই করার দরকার নেই। আমরা বেসিক্যালি যদি কখনো কোন অপশনে দেখো এক জোড়া সরল রেখার কথা বলা আছে, তাহলে কি করব? এই যে নির্ণায়কের মানটা, এভাবে আমরা সহগগুলো নিয়ে নির্ণায়কের মান বের করে দেখবো 0 কিনা, তাহলে সেটা এক জোড়া সরল রেখা হবে। ওকে, এরপরে বৈশিষ্ট্য দেখো, আমরা প্রথমটা দেখবো বৃত্ত। বৃত্ত কখন হবে? এ আর বি সমান হতে হবে। এ আর বি কি ছিল ভাই? আমি তোমাদের বলেছি মনে রাখতে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি। তাহলে এ আর বি যদি সমান হয়, মানে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান হয়, 0 হতে পারবে না। কি হয়েছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, বাট 0 হতে পারবে না, এবং এইচ ইকুয়ালস টু 0 হতে হবে। অর্থাৎ এক্স ওয়াই যুক্ত টার্ম আমাদেরকে 0 বানাতে হবে। এক্স ওয়াই যুক্ত টার্ম যদি 0 হয়, তাহলে সমীকরণটা কি হবে? একটা বৃত্ত নির্দেশ করবে। আমরা বৃত্তের ক্ষেত্রে পড়ে আসছিলাম, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয় এবং এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম না থাকলে সেটা বৃত্ত নির্দেশ করে। তাহলে এটা বৃত্ত নির্দেশ করবে। এবং বৃত্তের ক্ষেত্রে আমাদের ইসেন্ট্রিসিটির মানটা 0। বৃত্তের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি, যেটা উৎকেন্দ্রিকতা বলি, সেই উৎকেন্দ্রিকতা 0। ওকে, এর পরেরটা খেয়াল করো ভাইয়া, এইচ স্কোয়ারটা কি? এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে এইচ পাওয়া যায়। তাহলে এইচ স্কোয়ার বের করবো আমরা। এরপর এ বি বের করবো। যদি দুইটার বিয়োগফলটা 0 হয়ে যায়, দুইটার বিয়োগফল যদি 0 হয়ে যায়, তাহলে সেটা কি নির্দেশ করবে? পরাবৃত্ত নির্দেশ করবে। আর আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির মান কত? 1। নেক্সট, এরপরে দেখো এইচ স্কোয়ার আমরা বের করবো। এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে এইচ পাওয়া যাবে। এইচ স্কোয়ার করবো মাইনাস এবি করবো। যদি সেটা 0 থেকে বড় হয়, তাহলে ইসেন্ট্রিসিটির মানটা কি? 1 থেকে বড়। আর ইসেন্ট্রিসিটির মানটা 1 থেকে যদি বড় হয়, সেটা কি নির্দেশ করবে? অধিবৃত্ত নির্দেশ করবে। সেটা কি নির্দেশ করবে? অধিবৃত্ত নির্দেশ করবে। এরপরে এইচ স্কোয়ার মাইনাস এবি, সেটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে উৎকেন্দ্রিকতার মান 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। এই সমীকরণটা কি নির্দেশ করে? উপবৃত্ত নির্দেশ করে। তার মানে সংজ্ঞাতে আমরা দুই ভাবে বলতে পারি, এক ইকুয়েশন থেকে, আর একটা উৎকেন্দ্রিকতা থেকে। উৎকেন্দ্রিকতা 0 হইলে বৃত্ত নির্দেশ করে, উৎকেন্দ্রিকতা 1 হইলে পরাবৃত্ত নির্দেশ করে, উৎকেন্দ্রিকতার মান 1 থেকে বেশি হলে অধিবৃত্ত নির্দেশ করে, 0 থেকে বড়, 1 থেকে ছোট হইলে আমরা কি নির্দেশ করবে? উপবৃত্ত। ভাই, সরল রেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান কত? সরল রেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান অসীম হবে, ইনফিনিটি। তাহলে এটা কি? স্ট্রেট লাইনের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান অসীম হবে। আরেকটা জিনিস আমরা বলবো কি, এক্স ওয়াই, যে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে, সেই সমীকরণে এক্স ওয়াই যুক্ত যে পদ আছে, এক্স ওয়াই যুক্ত পদের সহগ হচ্ছে 2h। তাহলে এইচটা কি করে বের করবা? যে এক্স ওয়াই যুক্ত, মনে করো তোমার কাছে আছে 4xy, তাহলে এক্স ওয়াই এর সহগ হচ্ছে 4। এই 4টাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 4 কে 2 দিয়ে ভাগ করলে এইচ এর মান আসবে 2। তাহলে আমরা এইচ পাচ্ছি। ধরো এ এর মান আমাদের আসছে 4, বি এর মান আছে 1। তাহলে এটা কোন 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 কোনিকটা নির্দেশ করবে? তাহলে আমরা এইচ স্কয়ার বের করব। এইচ স্কয়ার করলে 4, এ আর বি গুণ করব 4। তাহলে আমরা কি দেখলাম? এইচ স্কয়ার থেকে যদি এ বি বিয়োগ করি,
যদি বিয়োগ করি সেটা যদি 0 হয়ে যায় তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে 0, তাহলে এই স্কয়ার থেকে এবি যদি আমি বিয়োগ করি সেটা যদি 0 হয়ে যায় তাহলে কি নির্দেশ করবে, সেটা পরাবৃত্ত হবে। তাহলে সমীকরণ থেকে বের করতে পারবা। যদি বিয়োগফলটা 0 থেকে বড় হয়, যদি বিয়োগফলটা দেখো যদি বিয়োগফলটা 0 থেকে বড় হয় তাহলে সেটা কি নির্দেশ করবে, অধিবৃত্ত নির্দেশ করবে। যদি বিয়োগফলটা 0 থেকে ছোট হয়, নেগেটিভ সংখ্যা হচ্ছে, তাহলে কি নির্দেশ করবে, উপবৃত্ত নির্দেশ করবে। তাহলে সমীকরণ থেকে একটা কণিকের সাধারণ সমীকরণ থেকে কোন ধরনের কণিক হবে আমরা কি বের করতে পারবো, উৎকেন্দ্রিকতা বলে দেওয়া থাকলে বের করতে পারবো, আশা করি পারবা। সো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো আমরা ফার্স্টে যে জিনিসটা করছিলাম যে আমরা উপবৃত্ত আগে চিনবো, উপবৃত্তটা আসলে কি, অধিবৃত্তটা আসলে কি। যদি আমরা চিত্রই না বুঝি তাহলে এই চ্যাপ্টারের ম্যাথ অ্যান্সার করা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তো ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে উপবৃত্ত জিনিসটা কি। আমরা উপবৃত্তের ফার্স্টে চিত্র দেখবো, উপবৃত্তের সাধারণ বা প্রমিত সমীকরণটা দেখবো, দেন কোনটাকে কি বলে সেটা আমাদেরকে জানতে হবে। তো শুরুতেই আমরা উপবৃত্ত নিয়ে আলোচনা করব। দেখো উপবৃত্তের সমীকরণ, এখানে একটা সমীকরণ লেখা আছে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়ালস টু হচ্ছে 1। এইটার জন্য সমীকরণটা হবে কি ভাই আমাদের x² বাই a² প্লাস হচ্ছে y² ডিভাইডেড বাই b² ইকুয়ালস টু হচ্ছে 1। তার মানে তুমি খেয়াল করে দেখো সমীকরণ দুইটার জন্যই সেম, বাট পার্থক্য কোথায়, প্রথমটাতে বলতেছে a গ্রেটার দ্যান b, পরেরটাতে বলতেছে b গ্রেটার দ্যান a। অর্থাৎ এইটাতে a বড়, এটাতে a বড়, এটাতে হচ্ছে b বড়। অর্থাৎ এটাতে a বড় b ছোট আর এটাতে b বড় a ছোট। তাহলে যখন a বড় হবে আমাদের এখানটাতে যে এটা যখন বড় হবে তখন আমাদের এই পরাবৃত্তটা হবে এরকম এটা। আর যখন b বড় হবে তখন পরাবৃত্তটা দেখো y অক্ষের দিকে বড় হচ্ছে, y অক্ষের দিকে ডিম্বাকার মতো হচ্ছে, আর এটা কি x অক্ষের দিকে ডিম্বাকার মতো হচ্ছে, একটু বড় হচ্ছে x অক্ষের দিকে। এখন প্রশ্ন হচ্ছে এই কনিক্স থেকে আমাদেরকে জানতে হবে। খেয়াল করো এখানে x² আছে, যদিও সমীকরণটা বেসিক্যালি এভাবে না, সমীকরণটা হচ্ছে x - 0 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হচ্ছে মেইন ইকুয়েশন। তাহলে এখানে 0 আর এখানে 0 বসানো যা না বসানো তাই। এই 0, এই দুইটা 0 কি নির্দেশ করে, এই দুইটা 0 নির্দেশ করতেছে হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। তুমি খেয়াল করে দেখো এই যে একটা উপবৃত্ত আমরা আঁকছি, এটা একটা উপবৃত্ত, উপবৃত্তের কেন্দ্রটা বেসিক্যালি এই জায়গাটা, উপবৃত্তের কেন্দ্রটা এই জায়গাটা। তো দেখো এইটা হচ্ছে আমাদের y অক্ষ, এইটা হচ্ছে আমাদের x অক্ষ। তাহলে x অক্ষ আর y অক্ষ যেখানে ছেদ করে আমরা তো জানি সেটা হচ্ছে মূল বিন্দুতে 0 0। তাহলে এই যে উপবৃত্তটা আমরা আঁকছি, এই উপবৃত্তের মূল বিন্দু বা উপবৃত্তের কেন্দ্র যেটাকে বলতেছি সেই কেন্দ্রটা কত, 0, 0। এটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। তাহলে এই x এর সাথে খেয়াল করে দেখো x - 0 হোল স্কয়ার, x এর সাথে যে অংশটা বিয়োগ আকারে থাকবে, y এর সাথে যে অংশটা বিয়োগ আকারে থাকবে, এই 0, 0টাই হচ্ছে উপবৃত্তের কেন্দ্র নির্দেশ করে। তুমি খেয়াল করো আমাদের সমীকরণে কিন্তু ভাইয়া x এর সহগ হচ্ছে 1, এখানে y এর সহগ কিন্তু 1। তার মানে তোমার মাথায় রাখতে হবে সমীকরণে x এর সহগ 1 বানাতে হবে, y এর সহগ 1 বানাতে হবে। ক্লাস করবা ফার্স্টে বুঝতে পারবা না, আস্তে আস্তে বুঝতে পারবা। সো আগে ক্লাস দেখো। তাহলে x এর সহগ এখানে 1 বানাতে হবে, y এর সহগ 1। ধরো তোমার কাছে একটা কনিক্স দেওয়া আছে এরকম 4x² প্লাস হচ্ছে 8x প্লাস হচ্ছে ধরো 4 প্লাস হচ্ছে 6y² প্লাস হচ্ছে 10y, এভাবে ধরো দেওয়া আছে একটা সামথিং কিছু একটা। তাহলে তোমাকে x² এর সহগ এখানে কত, 4। তাহলে 4টাকে আগে কমন নিতে হবে, 4টাকে আলাদা করে ফেলতে হবে, কারণ আমরা জানি x² এর সহগ এখানে 1 বানাতে হবে, y² এর সহগ এখানে 1 বানাতে হবে, এখানে x এর সহগ 1 বানাতে হবে, y এর সহগটা 1 বানাতে হবে, তবেই হবে কিন্তু। এভাবেই কনিক্স, এভাবেই ইকুয়েশনটা বের করতে হবে। এরপরে খেয়াল করো আমরা ফার্স্টে কি বের করলাম, উপবৃত্তের কেন্দ্র a আর a ড্যাশ, a এবং a ড্যাশ, এই a এবং a ড্যাশকে বলা হয় বৃহৎ অক্ষ, a এবং a ড্যাশকে। b এবং b ড্যাশ, এই যে অক্ষটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। যখন কনিক্সটা b বড় a ছোট, তার মানে y অক্ষের দিকে হবে, তখন এই অংশটা হবে বৃহৎ অক্ষ, এই অংশটা হচ্ছে আমাদের কি হবে, ক্ষুদ্র অক্ষ। তো দেখো a এবং a ড্যাশের মধ্যবিন্দু হচ্ছে আমাদের উপবৃত্তের কেন্দ্র, a আর a ড্যাশের মধ্যবিন্দু উপবৃত্তের কেন্দ্র। s কি, s হচ্ছে আমাদের উপকেন্দ্র। আমরা যখন পরাবৃত্ত পড়ছি, পরাবৃত্তে হচ্ছে উপকেন্দ্র ছিল একটা, বাট উপবৃত্ত বলো অধিবৃত্ত বলো যখন পড়বো উপকেন্দ্র দুইটা, নিয়ামক রেখা দুইটা, শীর্ষবিন্দু a a ড্যাশ এইগুলো আমরা পাবো দুইটা, বাট কেন্দ্র হচ্ছে একটাই। তাহলে এস আর এস ড্যাশের মধ্যবিন্দু কি, শীর্ষবিন্দু পাবো, এস আর এস ড্যাশের মধ্যবিন্দু শীর্ষবিন্দু। তাহলে এইটা গেল হচ্ছে বৃহদক্ষ, এই অংশটা ক্ষুদ্রক্ষ। ভাই আমরা সমীকরণে এ দেখতে পাচ্ছি, বি দেখতে পাচ্ছি, এই এ বি আসলে কিভাবে ডিফাইন করবা, এ বি কে ডিফাইন করতে হইলে দেখো এ হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের এ, আর এই অংশটুকু হচ্ছে আমাদের বি, এই অংশটুকু হচ্ছে আমাদের বি, এই অংশটুকু হচ্ছে আমাদের বি, যখন বি বড় তখন এই অংশটুকু বি, এই অংশটুকু হচ্ছে আমাদের এ। এ বি কোন অংশটুকু সেটা কি বুঝতে পারলা, এ বি হচ্ছে কেন্দ্র থেকে এই যে বিন্দু এ বিন্দু, সেই বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি। তাহলে এইদিকে এই বিন্দুর দূরত্বটা কি হবে, মাইনাস এ, এই দূরত্বটা কি মাইনাস এ। তাহলে টোটাল এ আর এ ড্যাশ বৃহদক্ষ, যদি এটা এ হয় এটা এ হয়, বৃহদক্ষের দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে দৈর্ঘ্যটা হবে হচ্ছে 2a। আমরা যদি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2b, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2b। খেয়াল করে দেখো এইটা যদি a হয় তাহলে এই স্থানাঙ্কটা x অক্ষের উপর পড়তেছে, তাহলে x অক্ষের উপর কার মান 0,
ওয়াই এর মান 0, তাহলে a, 0। এটাও কি x অক্ষের উপর নেগেটিভ দিকে পড়তেছে, তাহলে এটার মান কত হবে, মাইনাস a, 0 হবে। এটা কি y অক্ষের উপর পড়তেছে, এটা যদি b হয় তাহলে এটা y অক্ষের উপর পড়লে x এর মান 0, y অক্ষের মান b। এটা কি হবে, 0, হচ্ছে মাইনাস b হবে। তাহলে প্রত্যেকটার বিন্দু আমি বের করে ফেললাম। এই যে উপবৃত্ত যে বিন্দুগুলোর উপর দিয়ে গেছে সেই বিন্দুগুলো আমরা বের করছি। এবার দেখো উপকেন্দ্র কি করে বের করব, এখানে খেয়াল করে দেখো একটা ইসেন্ট্রিসিটি বের করার একটা ফর্মুলা আছে, √1 - b²/a²। আমি একটু পরেই সমীকরণ থেকে কিভাবে উৎকেন্দ্রিকতা বের করা যায় একটা শর্টকাট তোমাদের শেখাই দিব। তার আগে এটা একটু দেখো, উৎকেন্দ্রিকতা = 1 - b²/a², একটা ফর্মুলা। এটার ক্ষেত্রে 1 - a²/b², তার মানে b² মানে কি, ছোটটা ডিভাইডেড বাই বড়টা। এখানে কি দেখো, ছোটটা ডিভাইডেড বাই হচ্ছে বড়টা, কারণ এই কোনিক্সের জন্য উৎকেন্দ্রিকতা বের করতে হলে b ছিল ছোট আর এই কোনিক্সের জন্য a ছিল ছোট, তাহলে 1 - ছোট স্কয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কয়ার, রুট দিতে হবে আমাদের। ঠিক আছে, এখন দেখো তাহলে বৃহদক্ষ বুঝতে পারলাম, বৃহদক্ষের দৈর্ঘ্য কোনটা হবে সেটা বুঝতে পারলাম, বি এর স্থানাঙ্ক কি হবে সেটা বুঝতে পারছি। এরপরে খেয়াল করো আমাদের উপকেন্দ্র এস এবং এস ড্যাশ। আমরা জানি এই যে কেন্দ্র থেকে এ এবং এ ড্যাশের দূরত্ব সেম ছিল, কেন্দ্র থেকে উপকেন্দ্র এবং এই উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে কি সেম হবে, তাহলে অবশ্যই এটা মধ্যবিন্দু। তাহলে এইখান থেকে এর দূরত্ব যায়, এখান থেকে এর দূরত্ব তাই। প্রশ্ন হচ্ছে ভাই তাহলে এখান থেকে এর দূরত্ব কত, এখান থেকে এর দূরত্ব হচ্ছে এই এর সাথে যদি ই গুণ করো তাইলেই পাবা। তাহলে এস এর দূরত্বটা হবে হচ্ছে এ ই, হচ্ছে 0। এস ড্যাশের স্থানাঙ্ক যেহেতু এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ ই, হচ্ছে 0। এটা এ ই, 0 পাবো আর এটা মাইনাস এ ই, 0 পাবো। ভাই এটা কি, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। এটা কি আমাদের নিয়ামক রেখা। তাহলে উপবৃত্তের দুইটা উপকেন্দ্র, তাহলে দুইটা উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করলাম, দুইটা এ এবং এ ড্যাশের স্থানাঙ্ক আমরা বের করলাম, বি ড্যাশের স্থানাঙ্ক বের করলাম। এবার আসে জেড আর জেড ড্যাশের স্থানাঙ্ক। জেডটা কি এ এর থেকে একটু বেশি, তাহলে এই বিন্দু এটা কোন অক্ষের উপর পড়ছে, এক্স অক্ষের উপরে পড়ছে, তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এ ডিভাইডেড বাই ই, হচ্ছে 0। তাহলে এই জেড ড্যাশ বিন্দু কোথায়, এক্স অক্ষের নেগেটিভ দিকে পড়ছে, তাহলে কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর, তাহলে কি হবে মাইনাস এ ই, হচ্ছে 0। এটাই কোনটাকে কোন বিন্দুর উপর পড়তেছে। এবার সেম ভাবে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো না, এখানে জাস্ট বি বড়। তাহলে এটার জন্য যদি আমরা ডিরেক্ট আইডেন্টিফাই করি, বা এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কোন অক্ষের উপর পড়ছে, ওয়াই অক্ষের উপর, তাহলে 0। ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আছে, তাহলে মাইনাস বি। এটা কোথায় হবে, 0, প্লাস বি। এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এ, 0। এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, মাইনাস এ, 0। উপকেন্দ্রটা এখন কোন অক্ষের উপর আছে, এস আর এস ড্যাশ ওয়াই অক্ষের উপর আছে, তাহলে এটা কি হবে, এটা বি এর দিকে আছে, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে 0, বি ইন্টু ই। এটার স্থানাঙ্ক হবে 0, মাইনাস বি ইন্টু, কারণ ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আছে, তাহলে এই নিয়ামক রেখার স্থানাঙ্ক হবে 0, বি ডিভাইডেড বাই ই। এই নিয়ামক রেখার স্থানাঙ্ক হবে 0, মাইনাস বি ডিভাইডেড বাই ই। তাহলে একটা পরাবৃত্তের বৃহদক্ষের দৈর্ঘ্য কি, যদি বৃহদক্ষ বলে তাহলে 2a, কখন, যদি এ বড় হয়। যদি খুব এইটার বি বড় হয় তাহলে বৃহদক্ষের দৈর্ঘ্য কি হবে, 2b হবে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাজে লাগবে। সো আমি এরপরে যদি একটা জিনিস তোমাদেরকে বলি, যে ধরো তোমার কাছে একটা উপবৃত্ত দেওয়া আছে, তোমার কাছে একটা উপবৃত্ত দেওয়া আছে, তোমার কাছে একটা উপবৃত্ত দেওয়া আছে ধরো। তো এই উপবৃত্তের এটা হচ্ছে আমরা একটু আগে পড়ে আসলাম, উপকেন্দ্র বলা হচ্ছে, এটা একটা উপকেন্দ্র বলা হচ্ছে এস ড্যাশ। এই উপকেন্দ্র দিয়ে যদি আমি একটা লম্ব রেখা অঙ্কন করি, এই বিন্দু দিয়ে একটা লম্ব রেখা অঙ্কন করি, লম্ব রেখা, এই বিন্দু দিয়ে যদি একটা লম্ব রেখা অঙ্কন করি, তাহলে এই যে রেখাটা, এটার একটা নাম দিলাম এল আর এল ড্যাশ। এই এল আর এল ড্যাশকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এল আর এল ড্যাশের দৈর্ঘ্যটাকে বলা হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্র দিয়ে যে রেখাটা গমন করবে সেটা যদি 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে সেটাকে বলা হবে উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি দেখতে পাচ্ছ যেটা এক্স অক্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে, এক্স অক্ষের দিকে এরকম চ্যাপ্টা হয়ে গেছে, তাহলে অবশ্যই এখানে আমরা জানি যে এ বড়, বি ছোট, এটার জন্য তাহলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b² ডিভাইডেড বাই হচ্ছে এ, 2b² ডিভাইডেড বাই হচ্ছে এ। সেম ভাবে আমরা যদি এই কনিকটার কথা চিন্তা করতাম, এই কনিকটার কথা চিন্তা করি, এটার কথা যদি চিন্তা করা হয়, তাহলে খেয়াল করে দেখো এটা হচ্ছে কি ওয়াই অক্ষের দিকে, তাহলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এটা আর এটা, তাহলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2a² ডিভাইডেড বাই হচ্ছে বি। এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। অর্থাৎ এইটুকুর স্থানাঙ্ক হচ্ছে b² বাই এ, এইটুকুর স্থানাঙ্ক হচ্ছে b² বাই এ। তাহলে টোটাল যদি যোগ করো তাহলে কি পাবা, 2b² বাই এ। তাহলে আমি যদি তোমাকে এখন বলি ভাই এল এর স্থানাঙ্ক কত হবে, তুমি খেয়াল করে দেখো এল এর স্থানাঙ্ক যদি বের করতে চাই, তাহলে এল এক্স অক্ষ বরাবর একটা মান আছে, ওয়াই অক্ষ বরাবর মান আছে, তাহলে এই বরাবর মান আর এই বরাবর মানটা তো সেম। তাহলে এস এর স্থানাঙ্কটা কি ছিল, এক্স এর স্থানাঙ্ক এ, এ ই, তাহলে এর হচ্ছে এ ই, হচ্ছে b² বাই এ স্থানাঙ্ক হবে। এটার জন্য যদি আমরা বের করতে চাই, তাহলে এটার জন্য হচ্ছে এ ই, মাইনাস b² বাই এ হবে। কেন, কারণ এটা নেগেটিভ দিকে আসতেছি। তাহলে আমাদের এল আর এল ড্যাশের স্থানাঙ্ক যদি বের করতে বলে আমরা পারবো কি পারবো না ভাই, অবশ্যই পারা উচিত। বুঝতে হবে আমাদেরকে, আমরা অনেক জায়গায় এই জিনিসটা অনেক সময় ভুল করে থাকি, যে ধরো আমাদেরকে বলা হলো যে একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0, একটা বিন্দুর স্থানাঙ্ক 4,0, তার সমীকরণ আমাকে বের করতে বললো। 4,0 মানে কি, এইটা এক্স অক্ষের উপর অবস্থান করবে 4,0, ওয়াই এর মান 0,
এক্স এর মান 4, তাহলে এই বিন্দুতে অবস্থান করবে। তো এইটা তো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমি যদি এই বিন্দুর জন্য সমীকরণ বের করতে চাই তাহলে জাস্ট কি বলছে, এখানে এক্স এর মান 4, ওয়াই এর মান 0, তাহলে এক্স এর মান যদি 4 হয় তাহলে এক্স এর মান 4 হলে সমীকরণ হচ্ছে এইটা হবে। তাহলে এই যে রেখার সমীকরণটা কি, এক্স ইকুয়ালস টু 4। তাহলে আমরা একটু আগে খেয়াল করে দেখো, যখন আমরা একটা কোনিক্স পড়লাম, সেই কোনিক্সের আমাদের একটা নিয়ামক রেখা ছিল। তাহলে তোমাকে আমি শিখাই দিয়েছি ভাই, নিয়ামক রেখার এই পাদবিন্দুর স্থানাঙ্ক কত, এটা হচ্ছে a বাই ই, আর একটা তো 0। তাহলে তুমি যদি এই রেখার সমীকরণটা বের করতে চাও, এটা কার সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে x সমান সমান কি হবে ভাই, a বাই, যে মানটা তুমি জানো x ইকুয়ালস টু a বাই, তাহলে এটা কি নিয়ামক রেখার সমীকরণ। ভাই তুমি যদি বের করতে চাও যে এই কোনিক্স দিয়ে যদি বের করতে চাও নিয়ামক রেখার সমীকরণ, তাহলে কি হবে, তাহলে এটার জন্য যদি সমীকরণ বের করতে চাও, তাহলে এটা কি কোন অক্ষের দিকে আছে, b এর দিকে বড় আছে y অক্ষের দিকে, তাহলে b বড় a ছোট, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে b বাই e, তাহলে y সমান সমান কি হবে, এটা কার মান, এখানে 0, b বাই e এর মান পাবা। তাহলে আমি যদি সমীকরণ বের করতে পারি তাহলে y ইকুয়ালস টু কি হবে, b বাই e হবে, y ইকুয়ালস টু কি হবে, b ডিভাইডেড বাই হচ্ছে e হবে, y ইকুয়ালস টু হচ্ছে b ডিভাইডেড বাই e হবে, আর এখানে x ইকুয়ালস টু কি হবে, a ডিভাইডেড বাই e। তার মানে বিন্দুর স্থানাঙ্ক থেকে সমীকরণ আমরা বের করতে পারবো। ভাই এত কিছু জানি না, তুমি যদি এই 0 0 বিন্দু জানো আর এই বিন্দু জানো, তাহলে কি এই রেখার সমীকরণ বের করতে পারবা না? অবশ্যই সেটাও তুমি চাইলে বের করতে পারো, বাট এটা তো আমরা সহজেই বুঝতে পারতেছি যে এটা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল হলে x ইকুয়াল টু y, যদি এটা x অক্ষের সমান্তরাল তাহলে x অক্ষের সমান্তরাল হলে y ইকুয়ালস টু সামথিং ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটা হবে আমাদের। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ, পরামিতিক ইকুয়েশন। পরামিতিক ইকুয়েশনটা কি, যে ধরো আমি যদি চিন্তা করি x ইকুয়ালস টু a cos থিটা, x ইকুয়ালস টু a cos থিটা, আমরা কিন্তু এখনো হচ্ছে উপবৃত্ত পড়ে যাচ্ছে, y ইকুয়ালস টু হচ্ছে b sin থিটা, উপবৃত্তকে ইংলিশে বলা হয় ইলিপস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি x ডিভাইডেড বাই a সমান সমান হচ্ছে cos থিটা লিখি, আর এই রাশি থেকে আমরা যদি লিখি y ডিভাইডেড বাই b ইকুয়ালস টু হচ্ছে sin থিটা, তাহলে x বাই আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যদি দিই, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম আর এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম, তাহলে 1 নাম্বারকে বর্গ করে এবং 2 নাম্বারকে বর্গ করে যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো, 1 নাম্বার এবং 2 নাম্বারকে বর্গ করলে আমরা পাবো হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু পাবো হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে b স্কয়ার। খেয়াল করে দেখো, আমরা কিন্তু পড়তেছি উপবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু দুইটাই পজিটিভ, x স্কয়ারের সহগটাও পজিটিভ হবে, y স্কয়ারের সহগটাও কিন্তু পজিটিভ হবে, নট নেগেটিভ, দুইটাই পজিটিভ হতে হবে। তাহলে এটা মানে হচ্ছে 1, তাহলে এটা কি x স্কয়ার বাই a স্কয়ার ডিভাইডেড বাই প্লাস হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার, তাহলে এটা কি একটা কোনিক্সের সমীকরণ। তাহলে তার পরামিতিক সমীকরণ কি, তার পরামিতিক সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়ালস টু হচ্ছে b sin থিটা। যদি a আর b সেম হতো তাহলে সেটা কিন্তু বৃত্ত হয়ে যেত, আমরা পড়ে আসছি x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা হইলে তখন এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার হতো, তখন সেটা বৃত্তের ইকুয়েশন। a b যদি সেম হয় আর a b যদি আলাদা আলাদা হয় তখন আমরা কিসের ইকুয়েশন পাবো, উপবৃত্ত। পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণটা কি, যে x y ব্যতীত অন্য চলকের মাধ্যমে প্রকাশ করতেছি, আমরা থিটা চলকের মাধ্যমে প্রকাশ করতেছি, তখন x y ব্যতীত অন্য কোনো চলকের মাধ্যমে যখন আমরা প্রকাশ করব সেটা হয়ে যাবে পরামিতিক ইকুয়েশন, অন্য কোনো কিছু ধরে। তাহলে আমাদের পরামিতিক ইকুয়েশনের জন্য x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়ালস টু b sin থিটা, এখান থেকেও আমাদের বিগত বছরগুলোতে কতে প্রশ্ন আসছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আমরা মোটামুটি উপবৃত্তের যে বেসিক আইডিয়াটা সেটা পেয়ে গেছি। এখন এখানে আরেকটা জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে দেখো আমাদের যে রিয়েল লাইফ ইকুয়েশনটা আছে x মাইনাস আলফা হোল স্কয়ার, আমরা যদি শীর্ষবিন্দুটাকে 0 0 না ধরে বা কেন্দ্রটাকে 0 0 না ধরে আলফা চিন্তা করি, তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1, এটা। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে উপকেন্দ্র দুইটা s এবং s ড্যাশ, এই দুইটার স্থানাঙ্ককে আমি একবারে চাইলে প্লাস মাইনাস a e, 0 লিখতে পারি। অর্থাৎ এখানে কি ছিল ভাই, a বড় b ছোট ছিল, সেজন্য এস এস ড্যাশকে আমরা লিখতে পারি, একটা ছিল a, 0 হতো আর একটা মাইনাস a, 0 হতো। আচ্ছা ফাইন, ভালো কথা। এখন আমরা যেভাবে পরাবৃত্ত পড়ে আসছি যে এটা কার মান, আমরা তো প্রকৃত অর্থে দেখো এই সূত্রটা কখন ছিল, এই সূত্রটা তখন তুমি পড়ে আসছো যখন উপকেন্দ্রটার জন্য মানে ইকুয়েশনটা ছিল এরকম x স্কয়ার বাই a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1, যখন a গ্রেটার দ্যান হচ্ছে b, এই সূত্রের জন্য তুমি এটা পড়ে আসছো। তখন কি ছিল, সেন্টারটা 0 0 তে ছিল, বাট এখন সেন্টার আছে আলফা আর বিটাতে আছে। যেহেতু আলফা আর বিটাতে আছে তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা x এর মান চিন্তা করতে হবে, মানে x মাইনাস আলফার জায়গায় আমি x চিন্তা করব, x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, এভাবে চিন্তা করব। তাহলে এই মানটা কার মান, বেসিক্যালি x এর মান। তাহলে আমি বড় হাতের x সমান সমান লিখবো হচ্ছে a ইনটু e প্লাস মাইনাস, আর বড় হাতের y ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে 0। তো তুমি কাকে রিপ্লেস করছো, x মাইনাস আলফার জায়গায় x কে রিপ্লেস করছো, তাহলে x মাইনাস আলফা বসাতে হবে এখানে, ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস a e প্লাস মাইনাস a, এখানে y এর জায়গায় কাকে রিপ্লেস করছো, y মাইনাস বিটা, তাহলে y মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি x এর মানটা বের করো, x ইকুয়ালস টু পাবা প্লাস মাইনাস a e প্লাস হচ্ছে আলফা, কমা হবে না এখানে, কমাটা বাদ দাও,
প্লাস মাইনাস এ ই প্লাস হচ্ছে আলফা, আর এখানে ওয়াই সমান সমান কি পাবা বিটা। তাহলে আমাদের নতুন যে উপকেন্দ্রটা আসতেছে এস আর এস ড্যাশ, সেটার স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ ই প্লাস হচ্ছে আলফা কমা হচ্ছে বিটা, এই স্থানাঙ্কটা আমরা পাবো। আমরা এগুলো পড়ে আসছি ভাইয়া পরাবৃত্তের ক্ষেত্রে যে রিপ্লেস কিভাবে করতে হয়। সো আমরা অলওয়েজ ইকুয়েশন পড়বো এই যে এই সমীকরণগুলোর জন্য মনে রাখবো, যদি কখনো এইভাবে অন্য কোনো ইকুয়েশন আলফা বিটা শীর্ষবিন্দু দিয়ে দেয় তখন সেটাকে আমরা বড় হাতের এক্স ওয়াই চিন্তা করে এক্স এর জায়গায় এক্স কে তুমি কাকে রিপ্লেস করছো, এক্স মাইনাস আলফাকে এক্স দ্বারা রিপ্লেস করছো, তাহলে এক্স বসালে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ই, এক্স এর জায়গায় এখন কি বসবে এক্স মাইনাস আলফা, সেখান থেকে তুমি এক্স এর মান বের করবা, সেখান থেকে তুমি ওয়াই এর মানটা বের করবা, করে দেন যেটা ছিল সেইটাই, যে এক্স এর মান এটা তাহলে ফার্স্টে বসবে, ওয়াই এর মান এটা তাহলে এটা বসবে, এভাবে আমাকে চিন্তা করতে হবে। সেম ভাবে আমরা এখন অধিবৃত্ত পড়বো, অধিবৃত্তের বেসিক কনসেপ্ট আইডিয়া করবো। তো দেখো অধিবৃত্তে কি আছে, আমাদের অলরেডি পড়া হয়ে গেছে বলা যায়। সো অধিবৃত্তের ক্ষেত্রে আমরা যে উপবৃত্তের ক্ষেত্রে যেটা পড়ছি বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ, এটার ক্ষেত্রে আমরা পড়বো আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ, এটার ক্ষেত্রে আমরা পড়বো আর অক্ষ আর এটাকে বলবো হচ্ছে অনুবন্ধী অক্ষ। তাহলে খেয়াল করে দেখো এইখানে ফার্স্ট যে অধিবৃত্তটা আছে এখানে আগেরটাতে উপবৃত্তে কিন্তু দুইটাই পজিটিভ ছিল, এক্স আর ওয়াই এর সহগের সামনে দুইটাই পজিটিভ ছিল, বাট এইখানে দেখো ওয়াই এর সামনে নেগেটিভ সাইন আছে, আবার এক্স এর সামনে হচ্ছে নেগেটিভ সাইন আছে। তো যখন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার অর্থাৎ এক্স এর সামনে পজিটিভ হবে, এই ধরনের অধিবৃত্তের একটা নাম আছে যেটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স হাইপারবোলা, আর এটাকে বলা হচ্ছে কনজুগেট হাইপারবোলা। তো এই ট্রান্সভার্স হাইপারবোলাকে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার এক্স এর সামনে যদি পজিটিভ থাকে তাহলে এই যে এক্স অক্ষের দিকে থাকবে, এক্স অক্ষের দিকে থাকবে, আর যদি ওয়াই এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ সাইন পাও, এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ সাইন পাও তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই এর দিকে থাকবে, এই জিনিসটা ওয়াই এর দিকে থাকবে। তো আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি যেহেতু আমরা সুবিধার্থে পড়বো, সেটা হচ্ছে পরাবৃত্তের সাথে কম্পেয়ার। দেখো এইটাকে যদি একটা পরাবৃত্তের একটা সাইড চিন্তা করি তাহলে এটা ছিল শীর্ষবিন্দু, এটা ছিল উপকেন্দ্র, হা করা অংশের দিকে উপকেন্দ্র থাকে, এর হা করা অংশের দিকে উপকেন্দ্র আছে। তাহলে আমাদের এটা এই যদি পরাবৃত্ত হয় নিয়ামক রেখা কোনটা ছিল, এটা ছিল নিয়ামক রেখা, এটার জন্য চিন্তা করলে এটা হচ্ছে নিয়ামক রেখা। তাহলে এই যে অক্ষটা এ আর এ ড্যাশ, আমরা একটু আগে পড়ে আসছি পরাবৃত্তের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে পড়ে আসছে পরাবৃত্তের ক্ষেত্রে এ ড্যাশ, এটাকে বলা হয় হচ্ছে যে বৃহৎ অক্ষ পড়লাম, এখানে আমরা পড়বো আর অক্ষ। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে এই বৃহৎ অক্ষটার নাম হয়ে যাবে আর অক্ষ। সেম ভাবে এটার স্থানাঙ্ক কি হবে ভাই, এটার স্থানাঙ্ক হচ্ছে a, 0 হবে, এটার স্থানাঙ্ক কি হবে মাইনাস a, 0 হবে। আর অক্ষের দৈর্ঘ্য কত হবে ভাই, আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, এদের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে অধিবৃত্তের সেন্টার এই পয়েন্টটা। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত a, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত a, তাহলে টোটাল দূরত্ব কত 2a, তাহলে আর অক্ষের দূরত্ব 2a। অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ এটাকে বলবো, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। সেম ভাবে আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করতে পারি, এটা ওয়াই অক্ষের দিকে আছে তাহলে এর আর অক্ষ হবে কত 2b, এর অনুবন্ধী অক্ষ কত হবে, এর অনুবন্ধী অক্ষ হচ্ছে 2a হবে। ওকে, সেম ভাবে দেখো এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, আমরা যেটা পড়ে আসছি a e, 0, এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে মাইনাস a e, 0, মাইনাস a e, 0, এর স্থানাঙ্ক কি হবে, এর স্থানাঙ্ক কি হবে a ড্যাশ, 0 মাইনাস a, 0, এটার স্থানাঙ্ক এটা যেহেতু কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপর পড়ে গেছে তাহলে এটা শীর্ষবিন্দু হচ্ছে 0, 0 হবে। এটাকে আমরা কি বলতেছি নিয়ামক রেখা বলতেছি। তাহলে এই নিয়ামক রেখার ইকুয়েশনটা কি হবে, নিয়ামক রেখার ইকুয়েশন যেভাবে তুমি উপবৃত্তে পড়ে আসছো সেটা হচ্ছে a ডিভাইডেড বাই e, 0, এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে মাইনাস a ডিভাইডেড বাই e, হচ্ছে 0। তাহলে নিয়ামক রেখার ইকুয়েশন আমরা পাচ্ছি, আমাদের উপকেন্দ্রের ইকুয়েশনটা পাচ্ছি, আমরা এ বিন্দু এ ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি, সেম প্রসিডিউর, এ আর এ ড্যাশের মধ্যবিন্দু সেন্টার, নিয়ামক রেখা দুইটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেন্টার, এস আর এস ড্যাশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেন্টার। যদি এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো তাহলে 2b স্কয়ার ডিভাইডেড বাই a, যখন এক্স স্কয়ারের সামনে পজিটিভ, যখন এক্স স্কয়ারের সামনে নেগেটিভ হবে তখন এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে b। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের কোনো পার্থক্য নাই, বাট কথা হচ্ছে উৎকেন্দ্রিকতা। এর আগে তুমি পড়ে আসছো 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার, এখানে হবে কিন্তু 1 প্লাস বি স্কয়ার বাই স্কয়ার, এখানে কি হবে 1 প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার। তাহলে এক্স স্কয়ারের সামনে যখন পজিটিভ সাইনটা থাকবে তখন সূত্র হচ্ছে 1 প্লাস বি স্কয়ার বাই স্কয়ার, এক্স স্কয়ারের সামনে যখন নেগেটিভ সাইন থাকবে তখন সূত্র হবে 1 প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার। এটাকে বলা হয় ট্রান্সভার্স হাইপারবোলা আর এটাকে বলা হচ্ছে কনজুগেট হাইপারবোলা। সো আমরা এরপর যখন ম্যাথে প্রবেশ করব, ম্যাথ দেখলেই মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আরেকটা জিনিস আমরা আলোচনা করব এখন, এরপরে যেটা ক এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসছে বিগত বছরগুলোতে সেগুলো আলোচনা করব, তারপর সেই রিলেটেড প্র্যাকটিস করব। এরপর হচ্ছে খ এর জন্য আমরা বিগত বছরের প্রশ্ন যেগুলো আসছে সেগুলো প্র্যাকটিস করব। ক এর জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, বিগত বছরের শুরুতে যে প্রশ্নটা সব থেকে বেশি আসছে, যে তোমাকে একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলবে। সব থেকে বেশি আসা প্রশ্নের ভিতর এটা একটা। তার মানে তুমি যদি এইটা এখন ক্লাসটা দেখো তার মানে তুমি কিন্তু 2 মার্ক শিওর পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো আমাদেরকে যে কোনো সমীকরণ থেকে কি করে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হয় আমরা একটু আলোচনা করব। আমরা যদিও এর আগে আলোচনা করে ফেলছি, আমরা সমীকরণে দেখে আসছি যে উপবৃত্তের ক্ষেত্রে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। সো এইটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা যদি আমরা বের করতে চাই 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ স্কয়ার, এক্ষেত্রে কি ছিল ভাই এ গ্রেটার দ্যান হচ্ছে বি। আরেকটা উৎকেন্দ্রিকতা হয় এটার ক্ষেত্রে আমরা জানি 1 মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি স্কয়ার,
সো এটার ক্ষেত্রে হচ্ছে বি গ্রেটার দেন হচ্ছে এ। সো দুইটা, এই সমীকরণ দেওয়া থাকলে উৎকেন্দ্রিকতা কি করে বের করবা, কি করে বের করতে হবে, দুইটা। এরপরে আমরা যেটা অধিবৃত্তের ক্ষেত্রে পড়েছি যে একটা এক্স স্কোয়ারের সহগের আগে পজিটিভ থাকবে, একটা নেগেটিভ থাকবে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এটার ক্ষেত্রে যদি উৎকেন্দ্রিকতা বের করতে চাও 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, একই সূত্র জাস্ট প্লাস হয়ে যাবে। এরপরে যদি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এক্স স্কোয়ারের সামনে যদি নেগেটিভ থাকে তখন এটা ইসেন্ট্রিসিটি বের করার ফর্মুলাটা হচ্ছে ভাই আমাদের 1 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমাদের যদি এইরকম ইকুয়েশন দেওয়া থাকে, প্রমিত সমীকরণ যেটাকে আমরা বলি, এই সমীকরণ দেওয়া থাকলে উৎকেন্দ্রিকতা বের করার জন্য আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এটা যদি দেওয়া থাকে আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি আমাদের এমসিকিউতে অনেক সময় উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলে, তো সহজভাবে যদি আমরা একটু চিন্তা করতে চাই যে ধরো আমাদের একটা কনিক্স আছে এরকম এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 0। ধরো এরকম একটা সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণের জন্য যদি তুমি ইসেন্ট্রিসিটি বের করতে চাও তাহলে ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস এখানে এক্স স্কোয়ারের সহগ যেটা আছে এবং ওয়াই স্কোয়ারের সহগ যেটা আছে, যেটা ছোট হবে এ বির ভিতরে যেটা ছোট হবে উপরে ছোটটা যাবে, উপরে ছোটটা নিচে হচ্ছে বড়টা, উপরে ছোটটা নিচে হচ্ছে বড়টা। এটা উপবৃত্তের ক্ষেত্রে। আর অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে ভাই? অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি এখানে একটা মাইনাস চিহ্ন থাকে, এখানে একটা মাইনাস চিহ্ন থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে 1 প্লাস ছোটটা ডিভাইডেড বাই হচ্ছে বড়টা। সমীকরণ থেকে কি করে বের করবো আমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবো। বাট আমি যেটা দেখলাম বিগত বছরে ডিরেক্ট এই ধরনের ইকুয়েশন দিয়ে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, তো এটা তো ডিরেক্ট ফর্মুলা। আর এরকম ইকুয়েশন থেকে যদি উৎকেন্দ্রিকতা বের করতে বলে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগটা বের করবা, যেটা ছোট থাকবে 1 মাইনাস ছোট বাই বড়, আর অধিবৃত্তের ক্ষেত্রে 1 প্লাস ছোট ডিভাইডেড বাই হচ্ছে বড়। তো চলো এরপরে টপিকটা কি আছে, পরামিতিক স্থানাঙ্ক থেকে কণিকের সমীকরণ বের করতে বলে, আবার কণিকের সমীকরণ থেকে পরামিতিক স্থানাঙ্ক বের করতে বলে। তাহলে আমরা পড়তেছি উপবৃত্ত আর অধিবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক আমরা জানি এক্স ইকুয়ালস টু হচ্ছে এ কস থিটা, এক্স ইকুয়ালস টু হচ্ছে এ কস থিটা, y equals to হচ্ছে b sin theta, x equals to a cos theta, y equals to হচ্ছে b sin theta। অর্থাৎ তোমার কাছে a আর b যদি দেওয়া থাকে তাহলে তুমি x আর y বের করে ফেলতে পারবে a cos theta b sin theta দিয়ে, কারণ থিটা এর মানটা আমাদের লাগে না, আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে x equals to a sec theta, y equals to হচ্ছে b tan theta, x equals to a sec theta, y equals to হচ্ছে b tan theta। অর্থাৎ x চলকটাকে আমরা থিটার মাধ্যমে প্রকাশ করতেছি, y চলকটাকেও থিটার মাধ্যমে প্রকাশ করতেছি, x চলকটাকেও থিটার মাধ্যমে প্রকাশ করতেছি, y চলকটাকেও থিটার মাধ্যমে প্রকাশ করতেছি। এটাই পরামিতিক স্থানাঙ্ক বেসিক্যালি। ঠিক আছে, সো আমাদের উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে cos θ b sin θ x সমান y সমান, এর ক্ষেত্রে a sec θ b tan θ x আর y সমান সমান। সো এরপর নেক্সট অধিবৃত্তের অসীম তটের সমীকরণ। এই টপিক থেকে লাস্ট ইয়ার গুলাতে 3 থেকে 4 বার প্রশ্ন আসছে অসীম তটের সমীকরণ। তো আমাদের অধিবৃত্তের যে সমীকরণটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1, এটা ছিল আমাদের অধিবৃত্তের সমীকরণ। আরেকটা হতে পারে, এটা হচ্ছে আমরা জানি ট্রান্সভার্স হাইপারবোলা, আর একটা হচ্ছে কনজুগেট যেটা এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ হবে। তা আমরা কি করব, এই পাশের পজিশনটাকে আমরা 0 করে ধরবো। তাহলে 0 করে নিলে খেয়াল করে দেখো আমরা একটা এরকম সমীকরণ পাবো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার। তো এখান থেকে আমি যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স। এটাই বেসিক্যালি অসীম তটের সমীকরণ। অসীম তটটা বেসিক্যালি অধিবৃত্তের ক্ষেত্রে হয়, তাহলে অধিবৃত্তের অসীম তটের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। সবার ক্ষেত্রে সেটা তোমার হচ্ছে যে কি বলে ট্রান্সভার্স হাইপারবোলা হোক বা কনজুগেট হাইপারবোলা হোক, সবার জন্য অধিবৃত্তের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। সো এইটা তো বলতে পারো যে ভাই এটার তো সেন্টার আমরা জানি হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে 0,0, কেন্দ্র হচ্ছে 0,0। যদি কেন্দ্র 0,0 না হয় আলফা বিটা হতো, যদি কেন্দ্র 0,0 না হয় আলফা বিটা হতো, তাহলে এই যে তোমার হচ্ছে অসীম তটের সমীকরণে পরিবর্তনটা কোথায় আসতো? আমরা জানি আমরা এটা পড়তেছি 0,0 বিন্দুর জন্য যখন আলফা বিটা থাকবে তখন কি আর y থাকবে? তখন y এর জায়গায় হয়ে যাবে হচ্ছে y মাইনাস বিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ, এক্স এর জায়গায় হয়ে যাবে তখন x মাইনাস আলফা। তখন আমাদের অসীম তটের সমীকরণ হচ্ছে এটা হবে, তখন অসীম তটের সমীকরণ হচ্ছে এটা। তুমি তো আলফা বিটা যাই থাকুক আমরা তো চিন্তা করবো এইভাবে, তারপরে অসীম তটের সমীকরণ এটা। এখন y বলতে কি? y বলতে y মাইনাস বিটা, x বলতে কি ভাই x মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে অসীম তটের সমীকরণ। এটা হতে পারে অথবা এটা হতে পারে। এটা কখন? যখন সেন্টার 0,0, যখন এটা তোমার কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা, তখন হচ্ছে এটা। এরপরে কি প্রশ্ন আসছে বিগত বছরে? সমীকরণ থেকে তোমাকে একটা সমীকরণ দেওয়া থাকবে, শীর্ষবিন্দু বের করবা কি করে, উপকেন্দ্র বের করবা কি করে, নিয়ামক রেখা বের করবা কি করে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা কি করে। শীর্ষবিন্দু
তো আমরা যদি এই ধরনের পরাবৃত্তর উপবৃত্তের কথা পড়ে থাকি, তাহলে এই ধরনের উপবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু এটা এটা যেটাকে আমরা এ এবং এ ড্যাশ বলতেছি। তাহলে আমরা জানি এ আর এ ড্যাশের স্থানাঙ্ক যদি এটা এক্স অক্ষের দিকে এভাবে থাকে, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0। যদি আমাদের কোনিক্সটা এরকম হতো, তাহলে শীর্ষবিন্দু এটা আর এটা ক্ষুদ্রক্ষ বৃহদক্ষ, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতাম বি বি ড্যাশ। তাহলে এটার স্থানাঙ্ক কত 0 কমা হচ্ছে প্লাস মাইনাস বি। ওকে, শীর্ষবিন্দুটা গেল। এরপরে দেখো উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্রকে আমরা বলি এস আর এস ড্যাশ। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা 0 হতো। এটার ক্ষেত্রে এস আর এস ড্যাশটা হতো আমাদের 0 কমা হচ্ছে প্লাস মাইনাস বি ইন্টু এ। এরপরে দেখো নিয়ামক রেখা হচ্ছে জেড আর জেড ড্যাশ। এই বিন্দুর স্থানাঙ্ক হতো কি প্লাস মাইনাস এ বাই ই কমা 0। এটার ক্ষেত্রে জেড আর জেড ড্যাশের স্থানাঙ্ক হচ্ছে 0 কমা প্লাস মাইনাস বি বাই ই। এটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হতো 2b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a। এটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হতো 2a স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে b। তাহলে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে আমরা সবকিছু বের করতে পারবো, সমীকরণ বের করতে পারবো। বিন্দুর স্থানাঙ্ক থাকলে আমি বলে দিছি কি করে সমীকরণটা বের করবা। শীর্ষবিন্দু সেন্টার বের করতে চাও, সেন্টার বের করতে গেলে আমাদের কি লাগবে, এখানে আমি একটা শর্টকাট একটু পরে শিখাই দিচ্ছি, আগে যাই তারপরে। এরপর আসে অধিবৃত্ত। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে কেমন হবে? অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে ট্রান্সভার্স হাইপারবোলাটা এরকম আর কনজুগেট হাইপারবোলাটা হচ্ছে এরকম। একই চিত্র, একই কনসেপ্ট, এর জন্য যা আছে এর জন্য তাই হবে। এর জন্য ওই পাশেরটা, এর জন্য হচ্ছে এই পাশেরটা। ঠিক আছে? তাহলে এটার সমীকরণটা কি? সমীকরণে জাস্ট একটা নেগেটিভ সাইন আসবে, এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এটার ক্ষেত্রে কি হবে? এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ারের সামনে একটা নেগেটিভ আসবে, ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 হবে। এই ক্ষেত্রে যদি আমি ইসেন্ট্রিসিটি বের করতে চাই তাহলে 1 প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার হবে। এটার ক্ষেত্রে যদি ইসেন্ট্রিসিটি বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে 1 প্লাস এ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে বি স্কয়ার হবে। সো উৎকেন্দ্রিকতা বের করার পর উপকেন্দ্র সেম, নিয়ামক রেখার পাদবিন্দু সেম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটার জন্য এটা, এটার জন্য হচ্ছে ওইটা হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এরপরে কি আছে দেখি। এরপর হচ্ছে আমাদের কোশ্চেন, বিগত বছরে ক থেকে এই প্রশ্নগুলোই আসছে, তো আমরা একটু সলভ করি। ফার্স্টেই প্রশ্নে বলেছে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলেছে। প্রথমত দেখো এটা আমাদের প্রমিত সমীকরণ দেওয়া নাই, তাহলে আমাদের এই সমীকরণটাকে আগে বানাই নিতে হবে। সো আমরা কি করে বানাবো? এখানে উপবৃত্ত দিয়েছে যদিও, উপবৃত্ত বাট হয় নাই। কেন হয় নাই বলতো? এখানে মনে হচ্ছে টাইপিস্ট টাইপ করতে ভুলেছে। আমাদের এই প্রথম যে লাইনটা, এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ হবে। এইটার জন্য বলেছে এই উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, এই উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তো ফার্স্টে আমাদের প্রমিত সমীকরণে নিয়ে যেতে হবে। আমরা পড়ে আসছি এক্স স্কয়ারের সহগ ভায়া 4 থাকে না, ওয়াই স্কয়ারের সহগ 5 থাকে না, এখানে 1 বানাতে হয়। তাহলে খেয়াল করো আমাদের সমীকরণটা দেওয়া আছে 4x স্কয়ার প্লাস হচ্ছে 5y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। সো আমি এই জিনিসটাকে এক্স স্কয়ারের সহগটাকে যদি ভ্যানিশ করতে চাই, তাহলে এক্স স্কয়ারের সহগটাকে যদি ভ্যানিশ করতে চাও তাহলে 4 আছে, তাহলে অবশ্যই তোমাকে আমি যদি এটাকে এভাবে লিখি 1 ডিভাইডেড বাই 4 লিখতে পারি কিনা দেখো তো। 4 উপরে গেলে 4x স্কয়ার হয়ে যাবে। 5y স্কয়ার আছে, তাহলে আমি এখানে y স্কয়ারকে আলাদা করে ফেলতে হবে, কারণ আমরা জানি সব 1 বানাতে হবে, তাহলে এটা অবশ্যই 1 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু হচ্ছে 1। দেখো প্রমিত সমীকরণে চলে আসছে। তাহলে আমাদের ইসেন্ট্রিসিটি বের করতে বলেছে, তাহলে ই ইকুয়ালস টু ফর্মুলা কোনটা বেশি, 1/4 বেশি নাকি 1/5 বেশি? অবশ্যই 1/4 এর মান বড়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার যে উপবৃত্তটা আছে সেই উপবৃত্তের ক্ষেত্রে এ বড় বি ছোট। তাহলে উৎকেন্দ্রিকতা বের করার জন্য ফর্মুলা হবে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে 1 মাইনাস বি স্কয়ার, 1 মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার বলতেই এটা, এ স্কয়ার বলতেই হচ্ছে এটা নিচে যেটা থাকে। তাহলে 1 মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে 1/5, এ স্কয়ার মানে হচ্ছে 1/4। তাহলে এখান থেকে কি হবে? রুট ওভার 1 মাইনাস 4 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে 1 ডিভাইডেড বাই আমি 5 পাবো। এখান থেকে ক্যালকুলেশন করলে 1 ডিভাইডেড বাই হচ্ছে রুট 5 চলে আসবে। তাহলে এই সেন্ট্রিসিটি আমরা বের করলাম 1 ডিভাইডেড বাই হচ্ছে রুট 5 এভাবে। এখন কথা হচ্ছে এটা আমরা আরেকটা ওয়েতে বের করতে পারি। ভাই কিভাবে বের করতে পারি খেয়াল করে দেখো। আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখাই দিয়েছি। ই ইকুয়ালস টু 1 মাইনাস ছোটটা ডিভাইডেড বাই হচ্ছে বড়টা, ছোটটা। তাহলে এক্স স্কয়ারের সহগ এখানে 4 আছে, ওয়াই স্কয়ারের সহগ এখানে 5 আছে, তাহলে ছোট কোনটা? 4। তাহলে 4 উপরে যাবে, 5 নিচে আসবে। ক্যালকুলেশন করো 1 ডিভাইডেড বাই রুট 5। এই শর্তটা কোথায় অ্যাপ্লাই করতে পারবা? ফর এমসিকিউ তে। বাট রিটেনে আসলে তোমাকে এভাবে সমীকরণ বানাতে হবে, তারপরে ইসেন্ট্রিসিটি সূত্র লিখতে হবে, লেখার পরে এভাবে বের করতে হবে। ক্লিয়ার? নেক্সট দৃশ্যকল্প দেখো একটা দেওয়া আছে। দৃশ্যকল্প থেকে পরাবৃত্তের, আবারও ভুল লিখেছে এখানে, পরাবৃত্ত হবে না, এটা একটা অধিবৃত্ত। অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো, কারণ এটা একটা অধিবৃত্ত। দৃশ্যকল্প থেকে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে। তাহলে এটা তো একটা সমীকরণ আকারেই দেওয়া আছে। কোশ্চেনটা জানি না কেন এভাবে হয়েছে, টাইপ করতে মনে হয় ভুল করছে। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন আমরা এটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতে আমরা প্রমিত সমীকরণে নিয়ে যাব। ঠিক আছে, এটাকে প্রমিত সমীকরণে নিয়ে যাব। তাহলে আমাদের সমীকরণটা দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 3y স্কয়ার মাইনাস 4x মাইনাস 8 ইকুয়ালস টু হচ্ছে 0।
তাহলে খেয়াল করো আমাদের এইখানে যেহেতু এক্স আছে তাহলে আমাদের চেষ্টা করতে হবে এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই, এক্স স্কোয়ারের সাথে এক্স আছে, তাহলে আমাদের সমীকরণটা এমনও তো সমীকরণ ছিল এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার এরকমও তো ছিল, তাহলে সেরকম আকারে নিয়ে যেতে হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x আছে, তাহলে 4x বানাইতে গেলে 2 x, তাহলে এক্সটা করে তুমি 2 নিয়ে আসছো, 2x তো আছে, তাহলে অবশ্যই এখানে 4 দেওয়া লাগবে সূত্রের অনুযায়ী, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। 4 যেহেতু এক্সট্রা করে নিয়ে আসছো 4টাকে বিয়োগ করে দাও আগে। এরপরে দেখো মাইনাস 3y স্কোয়ার আছে, মাইনাস 3y স্কোয়ার মাইনাস 8, y যুক্ত রাশি আর নাই যার জন্য y কে আর ভাঙালাম না, ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এই জায়গাটাতে আমরা লিখতে পারি x মাইনাস 2 তার হোল স্কোয়ার লিখতে পারি, x মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 3y স্কোয়ার, মাইনাস হচ্ছে 3y স্কোয়ার, ঠিক আছে ওকে। তাহলে এই পুরোটার জায়গায় আমি এটা বসাই দিলাম a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে মাইনাস 4 মাইনাস 8 12 হচ্ছে, তাহলে 12টাকে আমি এই পাশে নিয়ে চলে আসলাম। এরপরে খেয়াল করে দেখো x মাইনাস 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কি এই সমীকরণের এই জায়গাটাতে 1 বানানো লাগে, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করে দিলাম, মাইনাস 3y স্কোয়ারের ডিভাইডেড বাই হচ্ছে 12 ইকুয়ালস টু হচ্ছে 1, ওকে। এরপরে খেয়াল করো x মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মানেই হচ্ছে 12, তাহলে আমি চাইলে এটাকে a বানাতে পারি, বাট আমি a বানালাম না, আমি এখানে 12 রাখলাম, মাইনাস হচ্ছে y স্কোয়ার 12কে যদি 3 দিয়ে ভাগ করো এখানে তাহলে কত হবে 4 থাকবে ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে x স্কোয়ারের সামনে থাকতেছে হচ্ছে প্লাস, এক্স স্কোয়ারের জায়গায় সামনে থাকতেছে কি প্লাস, তাহলে এটা কোন ধরনের হাইপারবোলা, যেহেতু নেগেটিভ আছে তাহলে এটা একটা কি, এটা কোন ধরনের ট্রান্সভার্স হাইপারবোলা। তাহলে ট্রান্সভার্স হাইপারবোলার ক্ষেত্রে আমরা যদি এখন বের করি, তাহলে আমাদের প্রশ্ন ছিল অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, আমরা প্রমিত সমীকরণ বের করে ফেলছি। তো এখন যদি এই সমীকরণ থেকে আমাকে ইসেন্ট্রিসিটি বের করতে বলে, তাহলে উৎকেন্দ্রিকতা ফার্স্ট, আমি যদি উৎকেন্দ্রিকতা বের করি তাহলে 1 প্লাস, সূত্র কি ছিল 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, বি স্কোয়ারের মান কত 4, এই স্কোয়ারের মান কত, এই স্কোয়ারের মান হচ্ছে 12, এই স্কোয়ার মানেই কিন্তু 12, অনেকে আবার ভুল করে ফেলে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে উপরে চলে যাবে 16, নিচে থাকবে হচ্ছে 12, এটাকে 16কে রুট করলে হবে 4, 12কে রুট করলে হবে হচ্ছে 2√3, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে √3, এটাই হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটির মান। চলো তো এই সমীকরণ থেকে আমি যদি ডিরেক্ট সমীকরণ থেকে উৎকেন্দ্রিকতা বের করতে চাইতাম শর্টকাট দিয়ে, তাহলে কি হতো, E ইকুয়ালস টু 1 প্লাস ছোটটা ডিভাইডেড বাই হচ্ছে বড়টা, ছোটটা ডিভাইডেড বাই হচ্ছে বড়টা, তাহলে ছোট কোনটা আছে এখানে, এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 3, তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে 3, ছোটটা ডিভাইডেড বাই হচ্ছে বড়টা, তাহলে ক্যালকুলেশন করলে দেখো 1 প্লাস, এটা তো অধিবৃত্ত এই জন্য কিন্তু প্লাস দিয়েছি, তাহলে আমি যদি এখানে সূত্র বসাই এখন, উপরে লসাগু করলে হচ্ছে 4, নিচে হচ্ছে 3, তাহলে দেখো কত আসছে 2 ডিভাইডেড বাই √3, 2 ডিভাইডেড বাই √3, উৎকেন্দ্রিকতা পেয়েছি, দেখো উৎকেন্দ্রিকতার সাথে মিলেছে, মিলে গেছে। কিন্তু আমাদের এক্সামে যদি এই সমীকরণ থেকে উৎকেন্দ্রিকতা বের করতে বলে তাহলে এভাবে করতে হবে, আর যদি এমসিকিউতে এইটা দিয়ে বলতো উৎকেন্দ্রিকতা কত, তাহলে আমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতাম, 1 প্লাস ছোটটা ডিভাইডেড বাই হচ্ছে কি বড়টা, ইসেন্ট্রিসিটি পেয়ে যাচ্ছি 2 ডিভাইডেড বাই √2, তাহলে শর্টকাটের জন্য পাল্লা। আবার আমাদের যদি এক্সামে আসে আমরা জানি যে এক্স যুক্ত কোনো পদ যদি এরকম থাকে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার অথবা a প্লাস বি হোল স্কয়ারে ভাঙাই না লাগবে, ওয়াই স্কয়ার শুধু একটা সিঙ্গেল আছে, এখানে ওয়াই নাই, তাই জন্য আমি ওয়াই কে আর ভাঙানোর দরকার নাই, তাহলে ওয়াই স্কয়ারই রাখছি, দিয়ে তারপর সলভ করছি। এখানে সলভ করার প্রসেস, এই পাশে 12 আমাদের বানাইতে হবে 1, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, এরপর ক্যালকুলেশন। এরপরে তোমার যা কিছুই বের করতে বলুক না কেন, মেইন কথা হচ্ছে পরাবৃত্ত উপবৃত্তের ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে ভাই ই বের করা, এ বের করা আর বি বের করা, এই তিনটা জিনিস যদি তুমি বের করে ফেলতে পারো তাহলে উপবৃত্ত অধিবৃত্তের যা যা আছে সবকিছু তুমি বের করে ফেলতে পারবা। সো তোমার মাথার মধ্যে টার্গেট থাকবে এই তিনটা জিনিস যে করে বের করে ফেলতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমাদের এইটা ছিল প্রমিত সমীকরণে নিয়ে যেতে, আমরা ইসেন্ট্রিসিটি বের করে দেখালাম। তোমাকে যদি এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলে, তো আমি যদি এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল আর এল ড্যাশ বের করি, তাহলে সূত্রটা হচ্ছে 2b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a, তাহলে 2 ইনটু b স্কয়ারের মান কত ভাই, b স্কয়ারের মান হচ্ছে 4, তাহলে 2 ইনটু 4 ডিভাইডেড বাই a এর মান, a এর মান কত ভাই, a স্কয়ারের মান 12, a স্কয়ারের মান হচ্ছে 12, তাহলে a এর মান কত 2√3, a এর মান হচ্ছে 2√3, তাহলে এখানে কি বসবে 2√3, তাহলে অ্যানসার কত আসছে 4 ডিভাইডেড বাই হচ্ছে √3, 4 ডিভাইডেড বাই √3, তাহলে এখানে অ্যানসার আমরা পাচ্ছি 4 ডিভাইডেড বাই হচ্ছে √3। কথা কি বুঝতে পারছো? নেক্সট, এরপর প্রশ্ন, প্লাস চিহ্ন আছে, দেখো এক্স স্কয়ারের সহগ ওয়াই স্কয়ারের সহগের সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে আমি বুঝতে পারতেছি এটা কোন ধরনের কোনিক্স, এটা একটা উপবৃত্ত। আমি যদি এইটা বের করতে চাইতাম ওই সূত্র দিয়ে, কোন সূত্র দিয়ে বলতো, আমরা যে সূত্রটা পড়ে আসছি, এইচ স্কয়ার মাইনাস হচ্ছে এ বি যদি কিনা 0 থেকে ছোট হয় তাহলে এই কোনিক্সটা কি হবে, এই কোনিক্সটা হবে উপবৃত্ত। তাহলে একটু চেক করি, এইচটা কি ছিল, এইচ ছিল এক্স ওয়াই যুক্ত পদ, এখানে কি কোনো এক্স ওয়াই যুক্ত পদ আছে, নাই, তাহলে এক্স ওয়াই যুক্ত পদ না থাকলে এইচ এর ভ্যালু কত, 0, 0। এর মান কত ভাইয়া, তুমি ভাবতে পারো ভাই এখানে এর মান কত, এক্স স্কয়ারের সহগ যেটা থাকে সেটা বেসিক্যালি আমরা তো জানি সেটা হচ্ছে এ এর মান, আর ওয়াই স্কয়ারের সহগ যেটা থাকে সেটা হচ্ছে বি এর মান, তাহলে এ আর বি যদি তুমি গুণ করো তাহলে 2 ইনটু 1, তাহলে 2 গুণ হচ্ছে 1, তাহলে কি 0 থেকে ছোট পাচ্ছি নেগেটিভ, তাহলে এটা কোন ধরনের কোনিক্স, এটা একটা উপবৃত্ত ফার্স্ট অফ অল।
তাহলে যে কোনো সমীকরণ থেকে আমরা বের করে ফেলতে পারবো যেটা কোন ধরনের কনিক্স। তাহলে এটা আমরা উপবৃত্ত বুঝতে পারছি। কনিকটির উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তাহলে যেহেতু এটা আমাদের এক্সামে আসছে, আমরা উৎকেন্দ্রিকতা যদি বের করতে চাই, দেখো এক্স স্কোয়ার যুক্ত পদের সাথে কিন্তু এক্সও আছে, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াইও আছে, তাহলে দুইবার ভাঙতে হবে। এ মাইনাস বি মানে এক্স মাইনাস হোল স্কোয়ার সাথে কিছু একটা থাকবে। তো আমরা সমীকরণটা একটু লিখি, 2x স্কোয়ার, এরপর দেখো মাইনাস 8x, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো 2 যদি আমি কমন নিই, কারণ আমরা এক্স এর সহগ কখনো এক্স স্কোয়ারের সহগ কখনো কি বানাবো না ভাই, আমাদের 1 বানাতে হবে। তাহলে আমি এখান থেকে 2 কমন নিলাম। 2 কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x থাকবে। এখানে ওয়াই স্কোয়ারের সঙ্গে একই হয়ে আছে, তাহলে এটাকে কিছু করার দরকার নাই। ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু 0। এখন খেয়াল করে দেখো, আমি যদি এখান থেকে 2, তাহলে এখানে সূত্র বসানোর চেষ্টা করব। এক্স স্কোয়ার মাইনাস 4x আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 4x যদি বানাতে চাও তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 2 দেওয়া লাগবে। সূত্র বসানোর জন্য এখানে অবশ্যই 4 করতে হবে b স্কোয়ার। তাহলে এক্সট্রা করে কি আসছে তোমার কাছে, 2 ইন্টু 4 দুগুণী 8, এক্সট্রা করে আসতেছে প্লাস 8, তাহলে অবশ্যই এখানে কি করা লাগবে, মাইনাস 8 বিয়োগ করে দেওয়া লাগবে। এরপর এটা খেয়াল করো, ওয়াই স্কোয়ার রাখলাম, 2 ইন্টু 2y আছে যেহেতু, তাহলে 2 ইন্টু ওয়াই, 2y রাখতে গেলে অবশ্যই এখানে 1 দেওয়া লাগবে প্লাস হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এখানে 1 বসেই গেছে, তাহলে এক্সট্রা করে কিছু আনা লাগছে না, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 0। খেয়াল করে দেখো ভাই, এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা a মাইনাস বি হোল স্কয়ার 2 ইনটু x মাইনাস 2 তার হোল স্কয়ার পড়বে মাইনাস 8, আর এই পুরোটার জায়গায় আমরা লিখতে পারি কি, পুরোটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে y মাইনাস 1 তার হোল স্কয়ার। মাইনাস 8টাকে এই পাশে নিয়ে গেলে প্লাস 8 হয়ে যাবে। ওকে, আমাদের সমীকরণে এই সাইডটাতে কি বানাতে হয়, 1 বানাতে হয়, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে x মাইনাস 2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে, যদি এখানে 8 দিয়ে ভাগ করো তাহলে 2 ছিল উপরে 8 ছিল নিচে, তাহলে এখানে থাকবে 4 প্লাস এখানে হচ্ছে y মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 8 ইকুয়ালস টু হচ্ছে 1। এই যেটা খেয়াল করে দেখো ভাই, আমরা a স্কয়ারের সমান সমান পাচ্ছি 4, b স্কয়ারের সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 8, b স্কয়ার সমান সমান আমরা 8 পাচ্ছি, a স্কয়ার 4 b স্কয়ার 8। তাহলে আমি যদি a এর মান বের করি তাহলে এটা 2 পাবো, b এর মান পাবো 2√2, তাহলে কোনটা বেশি, এখানে বড় কোনটা, b বড় a ছোট, মাথায় রাখবা b বড় a ছোট। তাইলে আমাদের সেই সমীকরণটা কোন ধরনের চিত্র হবে আমরা বলতে পারবো। এর যদি শীর্ষবিন্দু বলে, শীর্ষবিন্দু কি হবে, 2,1 স্থানাঙ্ক, আমরা সেটা বের করতে পারবো। প্রশ্নে ছিল উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, তাহলে আমাদের এইটার জন্য ইসেন্ট্রিসিটি বের করার ফর্মুলাটা কি হবে, 1 মাইনাস ছোটটা ডিভাইডেড বাই বড়টা আমরা জানি, বাট আমরা সূত্র জানি কি, এখানে a স্কয়ার b স্কয়ার যদি থাকে, যখন a বড় হয় তখন 1 মাইনাস b স্কয়ার বাই স্কয়ার, আর যখন ই হবে 1 মাইনাস, তাহলে কি হবে এখানে a স্কয়ার বাই b স্কয়ার, তাহলে 4 ডিভাইডেড বাই হচ্ছে 8। ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, উপরে থাকবে 4 ডিভাইডেড বাই হচ্ছে 8, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 4 দুগুণী 8 হাফ, তাহলে আমাদের অ্যান্সার আসছে 1 ডিভাইডেড বাই হচ্ছে √2। এটা বের করলাম আমরা সমীকরণ থেকে, বাট আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব। শর্টকাটটা যদি অ্যাপ্লাই করি, এখানে দেখো e ইকুয়ালস টু 1 মাইনাস, যেহেতু এটা একটা উপবৃত্ত তাহলে উপবৃত্তের জন্য শর্টকাটটা হচ্ছে 1 মাইনাস ছোটটা ডিভাইডেড বাই বড়টা, তাহলে ছোটটা কোনটা, y স্কয়ারের সহগ এখানে 1, x স্কয়ারের সহগ 2, তাহলে ছোট হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করো 1 ডিভাইডেড বাই √2। এমসিকিউতে আসলে এই কাজ করব, আর রিটেনে আসলে আমাকে ক এর জন্য এইভাবে প্রসেসে বের করা লাগবে। ক্লিয়ার হলো? ওকে, উৎকেন্দ্রিকতা নির্ণয়। এরপরে খেয়াল করে দেখো, এটা কোন ধরনের অধিবৃত্ত দেওয়া আছে, একটা ট্রান্সভার্স হাইপারবোলা দেওয়া আছে, বলছে অধিবৃত্তটির অসীম তটের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা অসীম তটের সমীকরণের ক্ষেত্রে কি জানি, অসীম তটের সমীকরণের ক্ষেত্রে 1টাকে আমি বলেছি 0 বানাই দিতে, 1টাকে 0 বানাই দাও, তাহলে কি হবে, y স্কয়ার বাই 3 সমীকরণ ওই পাশে চলে যাবে, ইকুয়ালস টু হচ্ছে x স্কয়ার বাই 5 থাকবে। সেখান থেকে ক্যালকুলেশন করলে y ইকুয়ালস টু আমরা পাবো প্লাস মাইনাস 3 ডিভাইডেড বাই 5, এটার উপর রুট হয়ে যাবে ইনটু হচ্ছে x। এটাই হচ্ছে আমাদের অসীম তটের সমীকরণ। কেউ যদি বলো যে আমরা জানি অসীম তটের সমীকরণ হচ্ছে ভাই প্লাস মাইনাস b ডিভাইডেড বাই a ইনটু x, তাহলে আমরা এখান থেকে হচ্ছে প্লাস মাইনাস b এর মানটা যদি বের করি তাহলে √3, a এর মানটা যদি বের করো তাহলে √5 ইনটু হচ্ছে x, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস √3 বাই √5 ইনটু x। অসীম তটের সমীকরণ আমরা এভাবেও বের করতে পারবো। ঠিক আছে, সূত্র জানলে হবে অথবা এভাবে বলতে, m ও n বিন্দু দেয় কোন উপবৃত্তের ফোকাস, উপবৃত্তের ফোকাস মানে হচ্ছে s আর s ড্যাশ, এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 6, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যকে আমরা বলতে পারি হচ্ছে 2a 6। উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে, আমি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ধরো তোমার কোশ্চেনটাতে এভাবে দেওয়া আছে, কোশ্চেনটাতে যেহেতু ফোকাস বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 6, তার মানে 3 2 ধরলাম আমি। ধরো তোমার কাছে s আর s ড্যাশের স্থানাঙ্কটা দেওয়া আছে, আমাদের এখানে ইনকমপ্লিট কোশ্চেন m আর n বিন্দুটা দাঁড়ায়, কোনো একটা বোর্ডের প্রশ্ন তুমি দেখে নিলেই বুঝতে পারবা যে প্লাস মাইনাস 2,0, ধরো প্লাস মাইনাস 2,0 আছে s আর s ড্যাশের স্থানাঙ্ক, এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 6, তাহলে a আর a ড্যাশের দৈর্ঘ্য বলে দিছে হচ্ছে 6 একক। এখন আমাকে বলতে হবে বা বুঝতে হবে এটা কোন ধরনের উপবৃত্ত, কোন সমীকরণ, এটা কি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, তো অবশ্যই হবে, বাট a বড় b ছোট নাকি b বড় a ছোট, কোনটা হবে আমাদেরকে বলতে হবে। যেহেতু সামনেরটা এইটা 0 দেওয়া আছে, তার মানে আমাদের অবশ্যই উপবৃত্তটা এরকম স্থানাঙ্ক, তাহলে এটা x অক্ষের উপর অবস্থান করতেছে, তাহলে অবশ্যই এইটা যেহেতু এইটা 0 দেওয়া থাকলে আমরা জানি কি যে a বড় b ছোট হয়,
এটার ক্ষেত্রে কি হয়, এ বড় বি ছোট হয় না এই চিত্রের জন্য? তাহলে এ বড় বি ছোট হলে বলেছে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে উপবৃত্তটির সমীকরণ যদি বের করতে চাই, এ ড্যাশের মান হচ্ছে 6, তাহলে এ এখানে থাকে আর এ ড্যাশটা এখানে থাকে, তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কত, 6 দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে এ সমান সমান পাইলাম হচ্ছে 3। সমীকরণ বের করতে গেলে আমাদের লাগে কি বলেছি, এ লাগবে, ই লাগবে আর বি লাগবে, বেসিক্যালি এই তিনটা জিনিস। তাহলে আমি এ অলরেডি ডান। এখন দেখো +-2,0 আমরা পড়ে আসছি এস আর এস ড্যাশের স্থানাঙ্ক হচ্ছে এ ই হয় +-a(0), তাহলে +-a সমান সমান হচ্ছে +-2। তাহলে এখান থেকে খেয়াল করো ই ইন্টু এ এর মান আমরা বসাই দিতে পারি 3 ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে ই এর মান কত আসতেছে, ই এর মান আসতেছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আমি ই পেয়ে গেছি, এ পেয়ে গেছি, আমার লাগবে কি এখন বলো তো, শুধু লাগবে বি। তাহলে বি আমি কি করে পাবো ভাই, আমরা বলতে পারি ই সমান সমান হচ্ছে 1 - b²/a²। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 - b² ডিভাইডেড বাই a²। তাহলে ই স্কোয়ার মানে হচ্ছে 4/9, এই ওয়ানটা এই পাশে আসলে -1 হয়ে যাবে, ইকুয়ালস টু -b² ডিভাইডেড বাই a²। a² মানে কত, a² মানে হচ্ছে 9। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে উপরে পাবো হচ্ছে 5/9 -5/9, আর এখানে থাকবে -b²/9। 9 9 চলে গেলে মাইনাস মাইনাস চলে গেল, তাহলে b² সমান সমান থাকবে হচ্ছে 5। তাহলে আমরা b সমান সমান কত পাচ্ছি, b সমান সমান হচ্ছে √5 পাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো a এর মান ডান, a ইকুয়ালস টু 3, উৎকেন্দ্রিকতা আমরা বের করে ফেলছি ইকুয়ালস টু 2/3, আবার আমরা b ইকুয়ালস টু কত পাচ্ছি, √5 পাচ্ছি। তাহলে অবশ্যই আমি যেহেতু বুঝে ফেলছি যে কনিক স্টার ক্ষেত্রে +-2,0 ছিল, বৃহদকের দৈর্ঘ্য ছিল 6 একক, আমি কিন্তু বৃহদকের দৈর্ঘ্য 6 একক এটা বলতে পারতেছি এইটা দেখার পরে এ ড্যাশ। বৃহদক তো বি বি ড্যাশও হতে পারে, বাট সেটার ক্ষেত্রে এখানে থাকে না, সেটা এখানে কমা সামথিং কিছু একটা থাকবে, আমরা পড়ে আসছি। তাহলে আমাদের কনিক্সের সমীকরণ কি হবে, x² ডিভাইডেড বাই a²। a² এর মান কত, a² এর মান হচ্ছে 9, প্লাস y² ডিভাইডেড বাই হচ্ছে b²। b² এর মান কত বের করছি আমরা, b² এর মান বের করিনি, b সমান সমান √5, তাহলে b² এর মান হচ্ছে 5 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে কনিক্সটার সমীকরণ কি হবে, এইটা। তার মানে আমাদের অ্যানসার হচ্ছে এইটা। নেক্সট দেখো আমাদের একটা উপবৃত্ত দেওয়া আছে, উপবৃত্ত সমীকরণ। উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো, যেখানে থিটা হচ্ছে উৎকেন্দ্রিক কোণ। তাহলে আমরা পরামিতিক স্থানাঙ্ক যদি বের করতে চাই, পরামিতিক স্থানাঙ্ক আমরা পড়ে আসছি x ইকুয়ালস টু s, কি বলে এটা, উপবৃত্তের ক্ষেত্রে কি ছিল, a cos θ sin θ, x ইকুয়ালস টু হচ্ছে a cos θ, y ইকুয়ালস টু হচ্ছে b sin θ, b sin θ। তাহলে a এর মান কত ভাই, a এর মান হচ্ছে 16, হচ্ছে a স্কয়ার এর মান, তাহলে a এর মান হচ্ছে 4, তাহলে 4 cos θ, 4 cos θ। y ইকুয়ালস টু b sin θ, b এর মান কত 4 আছে, তাহলে b স্কয়ার এর মান 4, b এর মান কত 2, তাহলে 2 sin θ। এটাই হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক, 4 cos θ 2 sin θ, এভাবে লিখতে হবে, 4 cos θ কমা হচ্ছে 2 sin θ। এটাই বেসিক্যালি পরামিতিক স্থানাঙ্ক। নেক্সট 4x² + 5y² = 1 উপবৃত্তের একটি উপকেন্দ্র এর অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে a বড় নাকি b বড়। তাহলে a বড় নাকি b বড়, আমরা একই ভাবে লিখতে পারি, x² 4 কে লিখতে পারি নিচে আনতে পারি 1/4 প্লাস y² ডিভাইডেড বাই এটাকে লিখতে পারি 1/5, কেননা সহগ 1 বানানো লাগবে, 1 বানানো লাগবে, ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে খেয়াল করে দেখো 1/4 বড় নাকি 1/5 বড়, অবশ্যই 1/4 বড়। তাহলে a বড় b ছোট, a বড় b ছোট, তাহলে কোন ধরনের হবে চিত্রটা দেখতে, এই যে এরকম x অক্ষের দিকে বড় হবে। তো বলেছে উপবৃত্তের একটি উপকেন্দ্র, তাহলে উপবৃত্তের একটি উপকেন্দ্র S ও এর অনুরূপ নিয়ামক রেখা, তাহলে এর অনুরূপ নিয়ামক রেখা মানে এই দিকে তুমি যে উপকেন্দ্রটা ধরেছো তার দিকে যে নিয়ামক রেখা আছে তাদের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এই যে ডিসটেন্সটা আমাকে বের করতে হবে। আমরা যদি একটু কালার দিয়ে লিখি, তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বটা বের করতে বলেছে। তাহলে আমি এই উপকেন্দ্রের দূরত্ব জানি a e, আর এই নিয়ামক রেখার দূরত্ব জানি a ডিভাইডেড বাই e। তাহলে a ডিভাইডেড বাই e এই মানটা তো এইখান থেকে দূরত্ব, আর a বাই e এই মানটা তো এইখান থেকে দূরত্ব। তাহলে আমি যদি যে কোশ্চেনে যেটা বলেছে a বাই e থেকে a e যদি বিয়োগ করে দিই তাহলেই আমি কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাব। আমাকে বলা হয়েছে যে এইটার মধ্যবর্তী দূরত্ব, তো তুমি যদি এইটা থেকে এই অংশটুকু বের করে দাও তাহলে কি এই অংশটুকু তুমি পেয়ে যাবা। তাহলে a বাই e থেকে এই যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাব। তাহলে a বাই e মাইনাস হচ্ছে e। তাহলে আমাদের লাগবে কি বলতো, ইসেন্ট্রিসিটি লাগবে। তাহলে আমি যদি উৎকেন্দ্রিকতা বের করে ফেলি তাহলে সূত্র হচ্ছে 1 মাইনাস ছোটটা ডিভাইডেড বাই হচ্ছে বড়টা, তাহলে 1/5 ডিভাইডেড বাই হচ্ছে 1/4, ক্যালকুলেশন করলে 5 নিচে আসবে, 1 - 4 ডিভাইডেড বাই 5, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে √5। তাহলে ইসেন্ট্রিসিটির মান পাচ্ছি 1 ডিভাইডেড বাই √5। a এর মান তুমি জানো, a এর মান হচ্ছে হাফ হবে। a স্কয়ারের মান যদি 1/4 হয় তাহলে a এর মান কত আসবে, a এর মান হচ্ছে হাফ। তাহলে আমি এর মান যদি বসাই দিই 1/2, e এর মানটা যদি বসাই দিই 1/√5 মাইনাস হচ্ছে a ইন্টু e, a এর মান হচ্ছে হাফ, e এর মান হচ্ছে কত 1/√5। তাহলে আমাদের √5 ডিভাইডেড বাই নিচে আসবে 2, আর এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2√5। সো আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। এটাকে আরেকটু যদি লসাগু করতে চাও আরেকটু ছোট করা যাবে চাই, বুঝতে পারছো। নেক্সট দেখো এখানে একটা উপবৃত্ত দেওয়া আছে, উপবৃত্তটি 6,4 বিন্দুগামী। তাহলে কোনো উপবৃত্ত যদি কোনো বিন্দুগামী হয় তাহলে এই বিন্দুটা অবশ্যই উপবৃত্তটাকে সিদ্ধ করবে। তাহলে 6,4 আগে বসাই দিই, কারণ আমার পি আননোন আছে।
পি তো বের করতে হবে, তাহলে 6,4 বসাই দাও, তাহলে 36 ডিভাইডেড বাই হচ্ছে পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 25, তাহলে 16 ডিভাইডেড বাই হচ্ছে 25 ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে আমরা পি বের করে ফেলি। 36 ডিভাইডেড বাই হচ্ছে পি ইকুয়ালস টু 1 মাইনাস 16 ডিভাইডেড বাই হচ্ছে 25, তাহলে ক্যালকুলেশন করলে 9 ডিভাইডেড বাই হচ্ছে 25, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 36 ডিভাইডেড বাই হচ্ছে পি, আমার লাগবে পি এর মানটা। তাহলে পি এর মানটা আমি যদি বের করতে চাই, পি এখানে গুণ করে দিলাম, তাহলে 36 ইন্টু হচ্ছে 25, নিচেই চলে আসবে হচ্ছে 9, ক্যালকুলেশন করলে 4 25, 4 নং 36, 4 25 হচ্ছে 100, তাহলে পির মান আসতেছে 100। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে কি ভাই, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 25 ইকুয়ালস টু হচ্ছে 1। এরকম যদি আননোন দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই সকল কোশ্চেনে আমাদেরকে বলে দেওয়া থাকে যে উপবৃত্তটা হচ্ছে এই বিন্দুগামী, তখন ওই বিন্দুটা উপবৃত্তের উপর বসাই দিয়ে সেই আননোনের ভ্যালু আমাদেরকে বের করতে হয়, দিয়ে আমরা পি সমীকরণটা পাচ্ছি। এখন বলেছে উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো, তো তুমি তো বুঝতেই পারতেছো এখানে 100 আর এখানে 25 কোনটা বড়, এ বড় বি ছোট, তাহলে এ বড় বি ছোট হইলে আমাদের উপবৃত্তটা দেখতে হয় এরকম, তাহলে উপবৃত্তটা যদি এরকম দেখতে হয় তাহলে আমাদের বৃহদক্ষ হয় এটা এ আর এ ড্যাশ, তাহলে এই বৃহদক্ষের দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই তাহলে এ এ ড্যাশের মান হয় আমরা জানি 2a, তাহলে 2 ইন্টু এ এর মান, এ স্কোয়ারের মান যদি 100 হয় তাহলে এ এর মান হবে 10, তাহলে 2 ইন্টু 10 মানে হচ্ছে 20, তাহলে বৃহদক্ষের দৈর্ঘ্য কত হবে 20, তাহলে বৃহদক্ষের দৈর্ঘ্য হচ্ছে 20। বুঝতে পারছো? নেক্সট এর পরবর্তী কোশ্চেন যেটা ছিল দেখো, খুবই সুন্দর একটা প্রশ্ন। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উহার বৃহদক্ষের 1/3 হলে উহার উৎকেন্দ্রিকতা নির্ণয় করে। প্রথমত উপবৃত্ত বলেছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই উপবৃত্তে তো আমাদের দুইটা জিনিস হইতে পারে, কি কি, এ বড় বি ছোট, বি বড় এ ছোট। প্রশ্ন হচ্ছে এই ধরনের কোশ্চেনে যেটা তুমি বুঝতে পারবা না যে আসলে এ বড় বি ছোট নাকি বি বড় এ ছোট, তো তুমি অবশ্যই প্রেফার করবা হচ্ছে এ বড় বি ছোট এইটাকে। ওকে, এ বড় বি ছোটটাকে প্রেফার করবা, এটাই আমরা করে আসতেছি, বইও এভাবে করা আছে, সো আমরা এটাকে চুজ করলাম। তাহলে একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ব্যয়, যদি এ বড় বি ছোট হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কয়ার বাই a ইকুয়ালস টু উপকেন্দ্রিক লম্ব ইহার ওই উপবৃত্তটার বৃহৎ অক্ষের 1/3, বৃহৎ অক্ষ কি 2a, তাহলে বৃহৎ অক্ষের 1/3 1/3 এটা বলছে, তাহলে উহার উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। এখন আমাকে ইসেন্ট্রিসিটি বের করে দেখাতে হবে। তো খেয়াল করে দেখো তো আমরা এই সমীকরণ থেকে কিভাবে উৎকেন্দ্রিকতা বের করতে পারি, খেয়াল করো ভালো করে। আমরা যদি এখান থেকে এই পাশের 2 আর এই পাশের 2 উঠাই দিই এবং এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার সমান সমান আমরা পাবো হচ্ছে 1/3, বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান হচ্ছে 1/3। ইসেন্ট্রিসিটির ফর্মুলা কি, ইসেন্ট্রিসিটির ফর্মুলা হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের জায়গায় আমরা যদি এটা বসাই দিই 1/3, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 2 ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে √2 ডিভাইডেড বাই 3, বা এটা লিখলেও হবে, আমাদের কোনো সমস্যা নাই। সো দেখো আমাদেরকে একটা শর্ত বলে দিল, সেই শর্ত থেকে উৎকেন্দ্রিকতা বের করা, এটাও কিন্তু বোর্ডেরই প্রশ্ন। সো শর্ত বলে দিবে, সেই শর্ত থেকে উৎকেন্দ্রিকতা বের করতে হবে। সো ঘাবড়ানোর কিছু নাই, তুমি আগে যে সমীকরণটা বলতেছে সেটা আগে ফাইন্ড আউট করো না ভাইয়া, এরপরে যে মানটা পাচ্ছ সেটা ইসেন্ট্রিসিটি ওখানে বসাই দাও, দিলেই পেয়ে যাবে। তো বলা যায় এই প্রশ্নগুলোই হচ্ছে আমাদের বিগত বছর, এরপরে মনে হয় আরেকটা বাকি আছে। তো খেয়াল করো √3 sec θ 2 tan θ, আমরা জানি sec θ tan θ হচ্ছে কার পরামিতিক সমীকরণের জন্য আসে, অধিবৃত্তের জন্য চলে আসে। তাহলে আমরা পড়ে ফেলছি যে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে a sec θ কমা হচ্ছে b tan θ, b tan θ, এটা হচ্ছে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। তাহলে এইটাকে যদি তুমি এইটার সাথে কম্পেয়ার করো ভাইয়া, তাহলে a সমান সমান কত আসবে √3, b সমান সমান কত আসবে 2, a সমান সমান হচ্ছে √3, b সমান সমান হচ্ছে 2। তাহলে বলেছিল স্থানাঙ্ক বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণটি নির্ণয় করো। তাহলে অধিবৃত্তের সমীকরণটা হবে এরকম, x স্কয়ার বাই a স্কয়ার মানে 3 মাইনাস y স্কয়ার বাই 4 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে অধিবৃত্তের স্থানাঙ্ক হচ্ছে আমাদের এইটা, অধিবৃত্তের যে সমীকরণ সেটা হবে এটা। আমরা এটা একটা প্রসেসে বের করলাম, এখন আমরা এটা আরেকটা প্রসেসে বের করব। সেই প্রসেসটা কি, যেহেতু এই পরামিতিক স্থানাঙ্ক তাহলে এটা কার স্থানাঙ্ক, x এর মান, এটা কার মান, এটা হচ্ছে y এর মান, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে আলাদা একটা প্রসেস। আমরা জানি, সেই জানা থেকে কম্পেয়ার করে এটা পাচ্ছি। এখন আমরা জানি না, তাহলে কি হবে, আমরা এইটুকু তো বলতে পারবো যে এই স্থানাঙ্কটা x এর মান, এই স্থানাঙ্কটা y এর মান, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি √3 sec θ। সো আমি যদি এখান থেকে sec θ এর মানটা বের করে ফেলি, sec θ সমান সমান আমরা বলতে পারি x ডিভাইডেড বাই হচ্ছে √3। আমি যদি উভয় পাশে বর্গ করে দিই তাহলে sec স্কয়ার θ ইকুয়ালস টু হচ্ছে x স্কয়ার বাই 3 পাবো, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। সেম ভাবে আমি পরেরটাকে কম্পেয়ার করব, এটা কোটির স্থানাঙ্ক, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে 2 tan θ, y ইকুয়ালস টু হচ্ছে 2 tan θ। তাহলে আমি এখান থেকে tan স্কয়ার θ, আমি যদি tan স্কয়ার θ বের করে ফেলতে চাই তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে y স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। দেওয়ার পরে দেখো sec স্কয়ার θ, আমি যদি 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করি, sec স্কয়ার θ থেকে tan স্কয়ার θ যদি বিয়োগ করো তাহলে কি পাবা 1 ইকুয়ালস টু, যেহেতু 1 থেকে 2 বিয়োগ করছো তাহলে আমাদের ডান সাইডেও বিয়োগ হবে, x স্কয়ার বাই 3 মাইনাস হচ্ছে y স্কয়ার বাই 4 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এটাই সেই অধিবৃত্ত, দেখো এইটা আর এটা সেম।
সো তুমি জানো, জানা থেকে কম্পেয়ার করে এবি সহজে বের করতে পারবা, তুমি জানো না সেখান থেকেও তুমি বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? এরপরে কি আছে দেখি। এরপরে বলছে কণিকের নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। প্রথমত এটা একটা কোন ধরনের কনিক্স, দেখো ওয়াই স্কয়ারের সামনে নেগেটিভ সাইন আছে, তাহলে এটা একটা অধিবৃত্ত। তাহলে আমরা এই সমীকরণটাকে আগে প্রমিত আকারে নিয়ে যাব। এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 8y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, তাহলে এই সমীকরণ থেকে আমরা যদি এখন কি জানি, আমরা সমীকরণের ডান সাইডে এখানে কি বানাতে হয়, 1 বানাতে হয়, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে 8y স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে 1। এখানে দেখো এক্স স্কয়ারের সহগ 1 আছে, তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এখানে যদি ভাগ করি মাইনাস 4y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এখানে y স্কয়ারের সহগ 4 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা y স্কয়ারের সহগ 1 বানাতে হবে। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই, আমি যদি এখানে 1/2 তার স্কয়ার লিখে দিই ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে 1/2 কে স্কয়ার করলে 1/4, 4টা উপরে যায় 4y স্কয়ার হয়, তার মানে উপরেরটার সমীকরণটাকে এভাবে লেখা যায়। তাহলে এই হচ্ছে আমাদের সেই অধিবৃত্তের সমীকরণ। খেয়াল করে দেখো এটা কোন ধরনের হাইপারবোলা, ট্রান্সভার্স হাইপারবোলা। তাহলে ট্রান্সভার্স হাইপারবোলার ক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন হয়, ট্রান্সভার্স হাইপারবোলার ক্ষেত্রে চিত্রটা হয় এরকম। দিয়ে বলেছে কি নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। ভাই নিয়ামক রেখা কই থাকে, নিয়ামক রেখা এই যে এখানে একটা নিয়ামক রেখা, এখানে একটা নিয়ামক রেখা, তাহলে এই পাদবিন্দুর স্থানাঙ্কটা এই দিকেরটা হয় হচ্ছে, যেহেতু এটা ট্রান্সভার্স হাইপারবোলা, তাহলে a ডিভাইডেড বাই ই, আর এটার স্থানাঙ্ক হচ্ছে a ডিভাইডেড বাই ই, সেটা হচ্ছে মাইনাস। তাহলে বলেছে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। তাহলে এটা হচ্ছে z আর এটা হচ্ছে z ড্যাশ। তাহলে আমি যদি একবারই লিখতে চাই z ইনটু z ড্যাশ, দুইটারই স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস a ডিভাইডেড বাই ই কমা হচ্ছে 0। তাহলে আমার a লাগবে আর e লাগবে। তাহলে আমার a কত, a দেখো এখান থেকে a স্কয়ার সমান সমান হচ্ছে 2 দেওয়া আছে, আর b স্কয়ার সমান সমান দেওয়া হচ্ছে 1/4। আমি এখন ইসেন্ট্রিসিটিটা আগে বের করে ফেলি। তাহলে e সমান সমান আমাদের সূত্র অনুযায়ী যেটা বলে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, 1 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1/4, a স্কয়ার মানে হচ্ছে 2, তাহলে 1/8 উপরে হয়ে যাবে 9 ডিভাইডেড বাই হচ্ছে 8। তাহলে 9 ডিভাইডেড বাই রুট ওভার 9 ডিভাইডেড বাই হচ্ছে 8, ক্যালকুলেশন করলে উপরে থাকবে 3, নিচে হবে 2√2। তাহলে আমরা ইসেন্ট্রিসিটির মান পাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো z আর z ড্যাশ, এটার যে স্থানাঙ্ক প্লাস মাইনাস a, এর মান কত বলো তো, a এর মান হবে √2, তাহলে a এর মান হচ্ছে √2, আর e এর মান কত ভাই, এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 2√2, 3 ডিভাইডেড বাই হচ্ছে 2√2, 0। তাহলে এখান থেকে আরেকটা লাইন করা যেতে পারে, 2√2 উপরে যায় হয়ে যাবে 4, তাহলে প্লাস মাইনাস √2 গুণ করলে 2, আর একটা 2 ছিলই, তাহলে 4 ডিভাইডেড বাই 3, হচ্ছে 0। এটাই সেই আমার কি ইসেন্ট্রিসিটি, সরি নিয়ামক রেখার পাদবিন্দু। ক্লিয়ার? ওকে, এরপরে কি আছে দেখো। এরপর হচ্ছে উপবৃত্ত অধিবৃত্তের খ এবং গ এর জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেই টপিকগুলো আলোচনা করবো আমরা। তো খ এবং গতে বিগত বছরগুলোতে কি আসছে আমরা যেহেতু অলরেডি আলোচনা করে ফেলছি, ম্যাক্সিমাম জিনিস হচ্ছে উপবৃত্ত অধিবৃত্তর ক্ষেত্রে সেম জিনিসই, ঘুরায় ফিরায় একই জিনিস আছে। সমীকরণ থেকে বাকি উপাদান নির্ণয় করতে, সমীকরণ থেকে বাকি উপাদান কি, তোমার কাছে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনটাকে প্রমিত আকারে নিয়ে যাবা। সেই প্রমিত আকার সমীকরণ থেকে আমরা উপকেন্দ্র বের করতে বলতে পারি, নিয়ামক রেখার পাদবিন্দু বের করতে বলে, শীর্ষবিন্দু বের করতে বলতে পারে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলতে পারে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বের করতে বলতে পারে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বের করতে বলতে পারে, অসীম তটের সমীকরণ বলতে পারে। সো আমরা সমীকরণ থেকে এগুলো অলরেডি বের করেছি, তারপরে আমরা প্র্যাকটিস করব। ই দেওয়া আছে, ভালো করে বোঝো, এই প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে, এস দেওয়া থাকবে মানে উপকেন্দ্র দেওয়া থাকবে, মানে একটা উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে, উপকেন্দ্র দেওয়া থাকবে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকবে, কণিকটার সমীকরণ নির্ণয় করতে বলবে, সেই কণিকটার সমীকরণ বের করতে বলবে। সব থেকে ইম্পর্টেন্ট, এটা একটু আলোচনা করব। এরপরে দেখো ই দেওয়া থাকবে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, এল আর এল ড্যাশ দেওয়া আছে, কণিকটার সমীকরণ নির্ণয় করতে হবে, এটা ইম্পর্টেন্ট আমাদের। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বলে দিছে, ক্ষুদ্র উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বলে দেওয়া থাকবে, কণিকের সমীকরণ নির্ণয় করতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব দেওয়া থাকবে, সমীকরণ নির্ণয় করতে হবে। সো প্রত্যেকটা আমরা একটু একটু করে আলোচনা করব। তো সমীকরণ থেকে বাকি উপাদান নির্ণয় করতে গেলে আমাদের মেইন কথা হচ্ছে আমরা এখন যে সমীকরণগুলো দেখব সেই সমীকরণটা এরকম দেখব, x মাইনাস আলফা হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস হচ্ছে y মাইনাস বিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। সো এই সমীকরণগুলো থেকে বাকি উপাদান কিভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি যে ভাই আমরা এটাকে কিভাবে চিন্তা করব, x মাইনাস আলফাকে x দিয়ে রিপ্লেস করে দিব, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। প্রশ্ন হচ্ছে তুমি তো জানো ভাই, তুমি x স্কয়ার বাই স্কয়ার এটার জন্য সমীকরণ তুমি সবকিছু জানো, চিত্র কেমন হবে সব জানো, বাট এটার জন্য জানো না, কোনো সমস্যা নাই। ধরো আমি নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, আমরা এই সমীকরণের জন্য যদি a বড় হয় তাহলে আমরা জানি a ডিভাইডেড বাই e, 0 হয় স্থানাঙ্ক ব্যবস্থায়। এখন প্রশ্ন হচ্ছে তোমার কাছে এই সমীকরণ থাকলে, এটা তোমার কাছে সমীকরণ তো এইটা দেওয়া আছে, তুমি কি করছো দেখো, x মাইনাস আলফার জায়গায় রিপ্লেস করছো বড় হাতের x দিয়ে। তাহলে এই স্থানাঙ্কটা কার মান, এই স্থানাঙ্কটা ax এর মান, তাহলে x সমান সমান হচ্ছে প্লাস মাইনাস a ডিভাইডেড বাই, আর y সমান সমান কার মান, y সমান সমান 0।
তুমি এক্সটাকে কার মাধ্যমে রিপ্লেস করছো, এক্স মাইনাস আলফা দিয়ে রিপ্লেস করছো, তাহলে এক্স এর জায়গায় তোমাকে কি বসাতে হবে, এক্স মাইনাস আলফা বসাতে হবে, প্লাস মাইনাস এ ইন্টু ই, সরি এ বাই ই। এরপরে তোমার এই এক্সটা বের করে ফেলতে হবে। সেম ভাবে ওয়াই কাকে রিপ্লেস করছো, ওয়াই মাইনাস বিটা, তাহলে ওয়াই মাইনাস বিটা ইকুয়ালস টু 0 দিয়ে এখান থেকে ওয়াই বের করতে হবে। তাহলে এখান থেকে যে এক্স এর মানটা পাচ্ছ, এখান থেকে যে ওয়াই এর মানটা পাচ্ছ, সেটাই হচ্ছে আমার নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হবে নতুন করে। সো এই ধরনের সমীকরণ থাকলে আমরা এইভাবে কম্পেয়ার করে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো সমীকরণ থেকে বাকি উপাদান প্রত্যেকটা আমরা বের করা শিখবো। অধিবৃত্তের ক্ষেত্রেও সেম। এরপরে দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যেটা বললাম, আমাকে উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে, আমাকে এস দেওয়া থাকবে, উপকেন্দ্র দেওয়া থাকবে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকবে, কণিকটার সমীকরণ নির্ণয় করতে হবে। কণিক্সের মেইন সংজ্ঞাতে বলা হচ্ছে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়ালস টু হচ্ছে উৎকেন্দ্রিকতা। এটাই হচ্ছে কণিক্সের, যে কোনো কণিক্সের সাধারণ ইকুয়েশন হচ্ছে এটা। ব্যাপারটা হচ্ছে এখানে একটা উপকেন্দ্র থাকবে, তোমার এস উপকেন্দ্র থাকবে। যদি এটা একটা তোমার হচ্ছে ইলিপস হয়, তাহলে এর উপর একটা চলমান বিন্দু থাকবে পি, তাহলে এর একটা নিয়ামক রেখা থাকবে এম জেড এম ড্যাশ, একটা নিয়ামক রেখা। তো বলা হচ্ছে এই উপকেন্দ্রটা গিভেন, পি বিন্দু চলমান বিন্দু, এটা তো এক্স কমা ওয়াই সঞ্চার পথ, যেটাকে আমরা চলমান বিন্দু ধরি। এসপির যে দূরত্ব, এই যে দূরত্ব, এবং পি থেকে এই যে এম জেড এম ড্যাশ যে নিয়ামক রেখা আছে, এই নিয়ামক রেখার লম্ব দূরত্ব, নিয়ামক রেখার লম্ব দূরত্ব, তাহলে এসপি উপকেন্দ্র এবং চলমান বিন্দুর দূরত্ব ডিভাইডেড বাই চলমান বিন্দু হতে নিয়ামক রেখার লম্ব দূরত্বের এই যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলি হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ই বলা হয়। এখন তোমার কাছে যদি ই দেওয়া থাকে, উপকেন্দ্রটা দেওয়া থাকে, নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া থাকে, এই সূত্রে বসায় এসপি ইকুয়ালস টু ই ইন্টু পিএম, সেখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে কনিক্সের সমীকরণটা আইডেন্টিফাই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ই দেওয়া থাকলে তো তুমি জানোই যে উৎকেন্দ্রিকতা যদি দেওয়া থাকে, সেটা যদি 0-র থেকে বড় হয় এবং 1-এর থেকে ছোট হয়, তাহলে এটা হচ্ছে উপবৃত্তের ইকুয়েশন হবে। যদি ই এর মানটা 1-এর থেকে বেশি হয়, তাহলে এটা কার জন্য ইকুয়েশন হবে, অধিবৃত্তের জন্য ইকুয়েশন হবে। সো তুমি তো এটা জানোই যে এসপি ডিভাইডেড বাই পিএম এর যে অনুপাতটা, সেটাকে আমরা উৎকেন্দ্রিকতা বলি। তাহলে আমাদেরকে ই দেওয়া থাকবে, ই আমরা বসাই দিব। পিএম কোনটা, পিএম হচ্ছে এই যে চলমান বিন্দুতে যে নিয়ামক রেখাটা থাকবে, সেই নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব আমাকে বের করতে হবে। সেই লম্ব দূরত্ব আমরা এখানে বসাবো, এটাকে ক্যালকুলেশন করলেই আমরা হচ্ছে যে কোনো কনিক্সের সমীকরণ পেয়ে যাব। তো কনিক্সের সমীকরণের জন্য আমরা বুঝে ফেলবো, যখনই আমাদের উৎকেন্দ্রিকতা দেওয়া আছে যে 0-র থেকে বড়, 1-এর থেকে ছোট, তখন সেটা হয়ে যাবে উপবৃত্ত, আর 1-এর থেকে বড় হলে সেটা হয়ে যাবে অধিবৃত্ত। নেক্সট, ওকে, নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি দেওয়া থাকবে এবং এল আর এল ড্যাশ উপকেন্দ্রিক যে লম্বের দৈর্ঘ্যের পাদবিন্দুর যে স্থানাঙ্ক, সেটা দেওয়া থাকবে। আমাকে কনিক্সটার সমীকরণ নির্ণয় করতে বলছে। সো আমরা যদি এটা একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি, খেয়াল করে দেখো, এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এবং এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে এল আর এল ড্যাশ, এবং আমাকে উৎকেন্দ্রিকতা বলে দিয়েছে। তো আমরা অলরেডি জানি যে এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এ ই, এই পাশের স্থানাঙ্কটা হচ্ছে বি স্কয়ার বাই এ, এটার উৎকেন্দ্রিকতার স্থানাঙ্ক হচ্ছে প্লাস হচ্ছে এ ই, এটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস বি স্কয়ার বাই এ, এবং এইখানে এল আর এল ড্যাশের যে মধ্যবিন্দু যেটা পাবো, সেটাকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্র এস। তো এইভাবে যদি একটা চিত্র দেওয়া থাকে এবং যেখানে এল আর এল ড্যাশ বলে দেওয়া আছে আর উৎকেন্দ্রিকতা বলে দেওয়া আছে, সেখান থেকে যদি বলা হয় কনিক্সটার সমীকরণ নির্ণয় করতে, তাহলে খেয়াল করো, আমরা যদি এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাই, এস বিন্দুর স্থানাঙ্ক, তো আমি তো বুঝতে পারতেছি যদি এই ধরনের কনিক্স থাকে, তাহলে এই উৎকেন্দ্রিকতা, এই উপকেন্দ্রের যে স্থানাঙ্ক, সেটা হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা 0। ধরো তুমি বুঝতে পারতেছো না, তাহলে কি করবে, আমরা তো জানি যে এল আর এল ড্যাশের মধ্যবিন্দু কি হবে, উপকেন্দ্র, তাহলে মধ্যবিন্দুর সূত্র দিয়ে কি আমরা ভুজ আর কোটি বের করে ফেলতে পারবো। তাহলে ভুজ আর কোটি যদি বের করে ফেলতে পারো, দেখো এইটা আর এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে যখন তুমি এ আর ই এর মানটা পেয়ে যাবা, এ আর ই এর মানটা যখন পেয়ে যাচ্ছ, ইকুয়ালস টু একটা মান পাবা। তোমাকে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কোশ্চেনে, উৎকেন্দ্রিকতার মানটা যদি এখানে বসাই দাও, তাহলে কি পাবা, এ এর মান পাবা। তাহলে কি কি ডাটা তোমার কমপ্লিট, ই দেওয়া ছিল, এ তুমি বের করে ফেলছো। এখন ই এর যে ফর্মুলা তুমি দেখতেই পাচ্ছ যে এই ক্ষেত্রে যে এল আর এল ড্যাশের এইটার স্থানাঙ্ক আর এটার স্থানাঙ্ক পরস্পর বিপরীত হয়, এই মান আর এই মানটাও কি হচ্ছে, এই মান আর এই মানটা সমান হবে, এক্স আর এক্স এর মানটা, ওয়াই আর ওয়াই এর মানটা হচ্ছে নেগেটিভ হবে। তাহলে এই ধরনের উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে এ বড় বি ছোট হয়, তাহলে সেখান থেকে ই ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এই ফর্মুলা দিয়ে যেহেতু তুমি ই জানো, এ জানো, তাহলে অবশ্যই সমীকরণ থেকে বি পাবা। বি যখন জানো, তুমি যেহেতু জানো যে এ গ্রেটার দ্যান হচ্ছে বি, তাহলে এই কনিক্সটার সমীকরণ কি হবে, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তার মানে এই প্রশ্নটা তুমি সলভ করতে পারবা। আমাদের এই ধরনের একটা প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসছে, আমরা একটু পরেই যখন সলভ করবো তখন বুঝতে পারবা। তো আমাদের এই দুইটার স্থানাঙ্ক দেওয়া থাকবে এল আর এল ড্যাশ, সেখান থেকে কি করে আমরা কনিক্সের সমীকরণ বের করতে পারি, সো তার একটা ধারণা মাত্র এটা। এর পরবর্তীতে এ ড্যাশ দেওয়া আছে, বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, এস আর এস ড্যাশের স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে কনিক্সটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমি চিত্র দেখে বলতে পারবো যে এ আর এ ড্যাশ, যদি চিত্রটা এরকম থাকে, চিত্রটা যদি এভাবে দেওয়া থাকে, তাহলে আমরা এ ড্যাশের মান আমরা বলতে পারবো যে এটার মান হচ্ছে 2a।
এস আর এস ড্যাশের স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে এস আর এস ড্যাশ, এস আর এস ড্যাশের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে হয় প্লাস মাইনাস এ ই কমা জিরো হবে, এ ই কমা জিরো হবে যদি এই ধরনের উপবৃত্ত হয়ে থাকে। তাহলে খেয়াল করো যেহেতু তোমার এই দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারবা, এ বের করতে পারবা। যেহেতু এ এর মানটা আমাদের দেওয়া থাকবে, এ ই সমান সমান একটা মান দেওয়া থাকবে, তুমি আগেই এ বের করছো, এর মানটা বসাই দিলে এখান থেকে কি উৎকেন্দ্রিকতা পাবা। যখন উৎকেন্দ্রিকতা পেয়ে যাবা, এ পেয়ে যাবা, উৎকেন্দ্রিকতার ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারবো, বি বের করে ফেলতে পারবো। যদি এই কোনিক্স হয়ে থাকে তাহলে সমীকরণটা আমরা বসাই দিতে পারবো এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার বাই ভি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এখন কথা হচ্ছে যদি বৃহদক্ষের দৈর্ঘ্য বি বি ড্যাশ হয়, যদি বড় হয় 2b এর মানটা, তাহলে 2b সমান সমান আমার মান দেওয়া আছে, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমি যদি দেখে বুঝি যে এইভাবে উপকেন্দ্রের স্থানাঙ্কটা আমাকে এভাবে দেওয়া আছে 0, প্লাস মাইনাস b ইনটু ই, তাহলে ফার্স্টে তুমি এই সমীকরণ থেকে এখান থেকে b বের করে ফেলতে পারবা। যেহেতু b e এর মানটা দেওয়া আছে, b e এর মানটা দেওয়া আছে, তুমি আগেই b বের করে ফেলছো, সেই b এর মানটা যদি এই সমীকরণে বসায় দাও তাহলে এখান থেকে কি পাবা, e পাবা। সেম প্রসিডিওর ই এর ফর্মুলা দিয়ে √1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার এই সূত্র দিয়ে তখন কি পাবা, a পাবা। তখন আমাদের সমীকরণটা কি হবে, এটা হবে। সেম ভাবে আমরা অধিবৃত্তের ক্ষেত্রেও এই সেম সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমরা ম্যাথে গেলেই ক্লিয়ার হবে জিনিসগুলো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকবে, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব দেওয়া থাকলে সমীকরণ নির্ণয় করতে বলবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হতে পারে সেটা 2b স্কয়ার বাই এ, হতে পারে সেটা 2a স্কয়ার বাই বি। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, ধরো তোমাকে এস আর এস ড্যাশ এই দুইটা উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে এরকম যে 4,0। তুমি কিন্তু বুঝতে পারতেছো যে y এর স্থানাঙ্ক যদি 0 হয় আর x এর স্থানাঙ্কে যদি আমরা মান পাই তাহলে সেটা অবশ্যই 2a e কমা হচ্ছে এই যে 4 সেই মানটা আসবে। কারণ আমরা জানি যে এই শীর্ষবিন্দু থেকে এই যে এই দিকের যে দূরত্ব সেটা হচ্ছে a ইনটু e, আবার এই দিকের যে দূরত্ব সেটা হচ্ছে a ইনটু e। তাহলে s আর s ড্যাশ এই দুইটার মধ্যবিন্দু দূরত্ব কত হবে, 2a e, যে টোটাল দূরত্ব আমাকে বলা আছে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব। তাহলে s আর s ড্যাশের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে, তাহলে এই পাশের অংশটুকু এই, এই পাশের অংশটুকু এই, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 2a e ইকুয়ালস টু হচ্ছে 4। আচ্ছা, তাহলে 2a ইকুয়ালস টু 4 পাচ্ছি, আর একটা বলা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a, একটা মান দেওয়া আছে। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে দুইটা, একটা এই রিলেটেড একটা হচ্ছে এই রিলেটেড। তুমি e এর জায়গায় মান বসাই দিতে পারো, 2a e এর জায়গায় আমরা বসাই দিতে পারি হচ্ছে √1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে একটা সমীকরণ পাবা, এখান থেকে একটা সমীকরণ পাবা, এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা e পাবো, a পাবো, b পাবো, দিয়ে আমরা কি আমাদের যে জেনারেল ইকুয়েশনটা আছে সেই জেনারেল ইকুয়েশনে মান বসাই দিলে অ্যান্সার ডান। নেক্সট, এখন আমরা প্রশ্নগুলো যে জিনিসগুলো আলোচনা করছি সেই আলোচনার ভিত্তিতে যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষাতে আসছে সেগুলো সলভ করলেই মোটামুটি হচ্ছে আমাদের অধিবৃত্ত এবং উপবৃত্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা দেখো, একটি কণিকের কেন্দ্র মূল বিন্দুতে, কণিকের কেন্দ্র কোথায় আছে, মূল বিন্দুতে, তাহলে আমরা বুঝতে পারতেছি সমীকরণটা কেমন হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 10 এবং উৎকেন্দ্রিকতা বলা আছে 1/√3। তুমি উৎকেন্দ্রিকতার মান থেকে বুঝতেই পারতেছো যে এই কনিক্সটা কোন ধরনের কনিক্স হবে, 1/√3 বলা আছে, তার মানে কি এটা 0 থেকে বড় 1 এর থেকে ছোট, তাহলে এটা কোন ধরনের কনিক্স, এটা একটা উপবৃত্ত। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে যদি একটি কণিকের কেন্দ্র মূল বিন্দুতে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রশ্ন বলেছে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে দৃশ্যকল্প 2 এ বর্ণিত কণিকের অক্ষদ্বয় বিবেচনা করে এর সমীকরণ। যদি কোনো কোশ্চেনে দেখো যে এরকম কণিকের অক্ষদ্বয়কে বিবেচনা করার কথা, আমরা একটু আগেই বলেছি যদি তুমি কখনো বুঝতে না পারো যে এ বড় বি ছোট আবার বি বড় এ ছোট কোনটা বড় বলতেছে, আমরা সবসময় এটাকে প্রেফার করি। স্থানাঙ্কের এই কথাটা যদি থাকে কোনো কোশ্চেনে, কণিকের অক্ষদ্বয় বিবেচনা করা, অক্ষদ্বয় বিবেচনা করলে হচ্ছে a গ্রেটার দ্যান বি, এই জিনিসটা এই টার্মটাকে আমরা ফলো করি। তাহলে এই টার্মটাকে যদি ফলো করি তাহলে কনিক্সের সমীকরণটা কি হবে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। কেন আমি এই সমীকরণটাই লিখতেছি, কারণ বলা ছিল কেন্দ্র মূল বিন্দুতে, সো এখানে 0 0ই থাকবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 10 বলা ছিল, উৎকেন্দ্রিকতা 1/√3। তাহলে এই কনিক্সের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে, 2b স্কয়ার a ডিভাইডেড বাই a ইকুয়ালস টু কত 10, এবং আমাকে উৎকেন্দ্রিকতা কত বলে দিয়েছে, উৎকেন্দ্রিকতা বলে দিয়েছে হচ্ছে 1/√3। তাহলে আমাকে বলেছিল যে কনিক্সটার সমীকরণ নির্ণয় করতে গেলে, তাহলে একটা কনিক্সের সমীকরণের ভিতরে কি কি ডাটা আছে দেখো তো, এখানে আমাদের লাগবে হচ্ছে a এর মানটা লাগবে আর b এর মানটা লাগবে। তাহলে a আর b এর মান বের করতে গেলে আমাদের সমীকরণ দেওয়া আছে এইটা আর এইটা, এই দুইটা ডাটা থেকে এখন আমরা a আর b সলভ করে বের করব। তো দেখো e সমান সমান আমরা কি জানি, e সমান সমান হচ্ছে 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। আমি যদি উভয় পাশে বর্গ করে দিই তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1/3। 1/3টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু হচ্ছে b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে b স্কয়ার বাই a স্কয়ারের মান আমরা পাচ্ছি হচ্ছে 2 ডিভাইডেড বাই 3। তাহলে b স্কয়ার সমান সমান কত পাবো, 2a স্কয়ার বাই 3। b স্কয়ারের মানটা যদি আমি এই সমীকরণে বসাই দিই তাহলে খেয়াল করো 2 ডিভাইডেড বাই a b স্কয়ার, তাহলে এখান থেকে যদি b স্কয়ার বের করো তাহলে পাবো হচ্ছে 2a স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3 ইকুয়ালস টু হচ্ছে 10। এখানে একটা a আর a স্কয়ার কেটে দিলে একটা a থাকবে, তাহলে উপরে থাকছে 4 নিচে থাকছে 3, তাহলে a সমান সমান 3 গুণ করে দাও 30 ডিভাইডেড বাই হচ্ছে 4।
তাহলে আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 15 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে a এর মান আমরা পেয়ে যাচ্ছি। a এর মানটা যদি আবার এই সমীকরণটাতে বসাই দিই তাহলে b স্কয়ার এর সমান সমান হচ্ছে 2 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই 3 ইনটু হচ্ছে a স্কয়ার। a স্কয়ারের মান হচ্ছে 15 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এখান থেকে b স্কয়ারের মানটা পাবো। তাহলে a পাচ্ছি, b পাচ্ছি, a আর b এর মানটা যদি এই সমীকরণে বসা দেয় তাহলে কি আমরা কোনিক্সের সমীকরণ পেয়ে যাবো। প্রশ্নে ছিল যে কোনিক্সটা অক্ষদ্বয় বিবেচনা করে এর সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমত আমি এই কোনিক্স থেকে বুঝতে পারলাম যে এটা একটা উপবৃত্ত, এবং সেই উপবৃত্ত তো আমাদের দুই ধরনের শর্ত আছে, একটা a যদি বড় হয় b ছোট হয়, b বড় হয় a ছোট হয়, সেটার জন্য আলাদা আলাদা। বাট আমাদের যখন কোনো কোশ্চেনে এরকম বলে দেওয়া থাকবে যে কোনিকের অক্ষদ্বয় বিবেচনা করে বা কোনো কিছু বলা থাকবে না, তখন আমরা সমীকরণে কি চিন্তা করি, a গ্রেটার দ্যান b। এটা a গ্রেটার দ্যান b এর জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হয়, 2b স্কয়ার বাই a। উৎকেন্দ্রিকতার সূত্র কি হয়, 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার হয়। তাহলে সেই ডাটাগুলো থেকে আমরা যেভাবেই হোক a আর b এর মানটা বের করে আনি, এখানে যদি সমীকরণটাতে বসাই দিই তাহলে কি সেই উপবৃত্তের সমীকরণ পেয়ে যাব। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের 4x স্কয়ার একটা কোনিক্সের সমীকরণ দেওয়া আছে। দৃশ্যকল্প 1-এ কোনিকটিকে প্রমাণ আকারে প্রকাশ করতে বলেছে, প্রমাণ আকারে বা প্রমিত আকারে প্রকাশ করতে বলা হয়, প্রমিত সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এই ধরনের কোনিক্স, এটা কোন ধরনের কোনিক্স, যেহেতু y স্কয়ারের সামনে নেগেটিভ আছে, x স্কয়ারের সামনে পজিটিভ আছে, তাহলে এটা আমরা দেখে বুঝতে পারতেছি এটা একটা অধিবৃত্ত। তাহলে এটাকে আমরা আগে প্রমিত আকারে নিয়ে যাব। তো খেয়াল করো, এখানে x স্কয়ার আছে, আবার x ও আছে, আবার y স্কয়ার আছে, আবার y ও আছে, তাহলে দুইটাকেই সূত্রে ভাঙাতে হবে। তাহলে আমি যদি সমীকরণটা একটা বার এখানে লিখি, 4x স্কয়ার মাইনাস 16x, এরপর হচ্ছে মাইনাস 9y স্কয়ার, প্লাস হচ্ছে 54y, মাইনাস হচ্ছে 101 ইকুয়ালস টু হচ্ছে 0। তো আমরা জানি যে x স্কয়ারের সহগকে বানাতে হয় 1, তাহলে x স্কয়ারের সহগ এখানে 4 আছে, তাহলে 4টাকে কমন নিয়ে নাও। তাহলে এখানে থাকবে x স্কয়ার মাইনাস হচ্ছে 4x। এখানে আবার y স্কয়ারের সহগ আছে 9, আমি যদি 9টাকে কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে y স্কয়ার, 54 থেকে যদি 9 চলে আসে তাহলে থাকে 6, তাহলে প্লাস হচ্ছে এখানে একটা মাইনাস হবে, যেহেতু আমি মাইনাস 9 কমন নিয়েছি, মাইনাস 6 ইন্টু হচ্ছে y, মাইনাস 101 ইকুয়ালস টু হচ্ছে 0। খেয়াল করো, 4 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 4x, এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা বসানোর চেষ্টা করব। তাহলে x স্কয়ার মাইনাস 4x, 4x বানাইতে গেলে 2ab, 2 ইন্টু x, 4 বানাইতে গেলে একটা 2 দেওয়া লাগবে, প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে b স্কয়ার করলে 4, তাহলে এক্সটা করে 4 ইন্টু 4 16 চলে আসতেছে, সেই 16টা কি করা লাগবে, বিয়োগ করে দিতে হবে, মাইনাস 9। এখানে যদি সূত্র বসাই তাহলে y স্কয়ার মাইনাস 6 হয়, তাহলে 2ab, 2 ইন্টু y কত দেওয়া লাগবে, 3, প্লাস হচ্ছে 9, তাহলে এক্সটা করে মাইনাস 9 ইন্টু 9 মাইনাস 81, এক্সটা করে চলে আসতেছে, তাহলে প্লাস 81 দেওয়া লাগবে, প্লাস 81 দিয়ে হচ্ছে ছিল আমাদের কোশ্চেনে 101 ইকুয়ালস টু হচ্ছে 0। আমরা প্রমিত আকারে নিয়ে যাচ্ছি। খেয়াল করে দেখো, এখানে 4 ইন্টু, এখানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখানে খেয়াল করো মাইনাস 9 আছে, মাইনাস 9, এখানেও k মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে y মাইনাস হচ্ছে 3 তার হোল স্কয়ার। ওকে, এখানে থাকছে মাইনাস 16, এখানে প্লাস 81 মাইনাস 101, তাহলে আমরা যদি 81 থেকে 101 বিয়োগ করি তাহলে এখানে থাকে হচ্ছে 9, 90, 10, 19 আর এক হচ্ছে 20, মাইনাস 20, মাইনাস 20 আর মাইনাস 16, মাইনাস 36, মাইনাস 36 কে ইকুয়াল চিহ্নের ওই পাশে নিয়ে গেলে প্লাস 36। ওকে, এরপরে আমরা জানি যে এই সামনে এখানে কখনো 4 থাকে না, এখানে কোনো 9 রাখতে হয় না, এখানে 1 বানাতে হয়, তো 1 বানাইতে হয়, আবার এই 36 এর জায়গায় কি করতে হবে, 1 বানাতে হবে। তাহলে ফার্স্টে আমরা শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে 36 কে 1 বানানোর জন্য 36 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 ইন্টু x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 36, মাইনাস 9 ইন্টু y মাইনাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 36 ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, এখন ক্যালকুলেশন করে ফেলো, x মাইনাস 2 হোল স্কয়ার 36 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে এখানে হবে 9, মাইনাস y মাইনাস 3 হোল স্কয়ার 36 কে যদি 9 দিয়ে ভাগ করো এখানে হবে হচ্ছে 4 ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের সেই কোনিক্সের প্রমিত আকার সমীকরণ। প্রশ্নে বলেছিল যে উপকেন্দ্রিক যে সমীকরণ আকারে প্রকাশ করো, তাহলে অর্ধেক পার ডান। এরপরে বলেছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে, তাহলে এটা একটা অধিবৃত্ত। তো এই অধিবৃত্ত কোন ধরনের অধিবৃত্ত, আমরা দুই ধরনের অধিবৃত্ত পড়ছি, একটা হচ্ছে ট্রান্সভার্স হাইপারবোলা আর একটা হচ্ছে কনজুগেট হাইপারবোলা। তাহলে এটা কোনটা, যেহেতু x এর সামনে পজিটিভ আছে তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্স হাইপারবোলা। তো ট্রান্সভার্স হাইপারবোলার ক্ষেত্রে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি পড়ে আসছি, 2b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে, এই ধরনের অধিবৃত্তের জন্য আমাদের চিত্রটা কেমন হবে, এই ধরনের অধিবৃত্তের জন্য আমরা চিত্র হচ্ছে এটা এঁকেছিলাম। তাহলে এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি, 2b স্কয়ার বাই a, তাহলে 2b স্কয়ার বাই 2 ইনটু b স্কয়ারের মান আমরা যদি বসাই, এখানে যে পুরো অংশটা থাকে এই অংশটাই হচ্ছে b স্কয়ার, তাহলে b স্কয়ারের মান হচ্ছে 4, 2b স্কয়ার বাই a, এখানে যে অংশটা আছে পুরোটাই হচ্ছে a স্কয়ারের মান, তাহলে a স্কয়ার যদি 9 হয় তাহলে a এর মান কত হবে, 3, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আসছে ভাই, 8/3, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8/3। এরপরে বলেছে যে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে। সো এই ধরনের হাইপারবোলার ক্ষেত্রে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, এটা হচ্ছে আমাদের সেই নিয়ামক রেখা। তাহলে আমি যদি এই নিয়ামক রেখার সমীকরণটা বের করতে চাই, এই রেখা আর এই রেখার সমীকরণ বের করতে চাই, তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণের জন্য পড়ে আসছি এই ধরনের হাইপারবোলার ক্ষেত্রে যে জেড আর জেড ড্যাশ, এটার যে স্থানাঙ্ক সেটা হচ্ছে কি প্লাস মাইনাস a ডিভাইডেড বাই ই কমা হচ্ছে
জিরো, প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই কমা জিরো। তো দেখো এই যে নিয়ামক রেখার যে সমীকরণটা সেটা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। আর ওয়াই অক্ষের সমান্তরালে কার মান আসে? এক্স এর মান আসে। তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে ভাই? প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই। এক্স ইজিক্যাল টু কি? প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই। তাহলে এক্স বলতে তুমি পড়ে আসছো এই হাইপারবোলা, কোন ধরনের হাইপারবোলার জন্য? এক্স স্কোয়ার বাই, যার কেন্দ্র ছিল মূল বিন্দুতে, যার কেন্দ্র ছিল মূল বিন্দুতে। বাট খেয়াল করে দেখো আমাদের যে কোনিক্সটা দেওয়া আছে সেই কোনিক্সের কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে নাই, একটা স্থানাঙ্ক 2,3। সো 2,3 যদি থাকে, আমরা বলেছি যে এক্স ইকুয়ালস টু লিখবা, লেখার পরে তুমি তো রিপ্লেস করতেছো এই সমীকরণটাকে এইটা দিয়ে। তাহলে এক্স এর জায়গায় কি আছে? এক্স মাইনাস টু, তাহলে আমাকে এখানে এক্স মাইনাস টু বসাতে হবে, ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। এ এর মান কত? এ এর মান, এ স্কোয়ারের মান যদি 9 হয় তাহলে এর মান হচ্ছে 3, এর মানটা হচ্ছে 3। এখন তোমার লাগবে উৎকেন্দ্রিকতা। তাহলে আমরা কোশ্চেন হতে এখন উৎকেন্দ্রিকতা বের করি নাই, তাহলে আমরা আলাদাভাবে যদি উৎকেন্দ্রিকতা বের করে নিয়ে আসি, তাহলে উৎকেন্দ্রিকতা সূত্র হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে রুট ওভার 1 প্লাস বি স্কোয়ারের মান কত? বি স্কোয়ারের মান 4, এ স্কোয়ারের মান কত? 9। তাহলে 4 ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে রুট ওভার 13 ডিভাইডেড বাই 9। তাহলে রুট 13 ডিভাইডেড বাই হচ্ছে কত? 3। তাহলে উৎকেন্দ্রিকতার মান আসছে রুট 13 ডিভাইডেড বাই 3। তাহলে রুট ওভার 13 ডিভাইডেড বাই হচ্ছে 3, 3 উপরে চলে যাবে, তাহলে প্লাস মাইনাস 9 ডিভাইডেড বাই হচ্ছে রুট 13। তাহলে খেয়াল করে দেখো এক্স মাইনাস টু সমান সমান এটা পাচ্ছ, তাহলে এক্স ইকুয়ালস টু এখান থেকে বের করে ফেলতে পারবা। এক্স ইকুয়ালস টু পাবা প্লাস মাইনাস 9 ডিভাইডেড বাই রুট ওভার 13 প্লাস হচ্ছে 2, এক্স এর মান পাচ্ছ। সেম ভাবে তুমি ওয়াই মাইনাস থ্রির জায়গায় ওয়াই কে রিপ্লেস করেছো, তাহলে ওয়াই মাইনাস থ্রির জায়গায় যদি ওয়াই কে রিপ্লেস করো তাহলে আমাকে লিখতে হবে ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু, এই অনুযায়ী আমাদের নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক ছিল 0, ওয়াই এর মান, তাহলে 0। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত? 3। তাহলে আমরা স্থানাঙ্ক পাচ্ছি, এক্স এর মান হচ্ছে এটা আর ওয়াই এর মান হচ্ছে এটা। সো আমাদের প্রশ্ন ছিল, একটা ইকুয়েশন দেওয়া ছিল, সেই ইকুয়েশন থেকে আমি বুঝতে পারছিলাম এটা একটা অধিবৃত্ত। সেই অধিবৃত্তকে আমরা প্রথমে প্রমিত আকারে নিয়ে গিয়েছি, নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বলেছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দুই ধরনের হবে, 2b স্কয়ার এ আর একটা হচ্ছে 2a স্কয়ার বাই বি। 2b স্কয়ার বাই এ কখন হবে? আমরা পড়ে আসছি যে ট্রান্সভার্স হাইপারবোলার ক্ষেত্রে হচ্ছে 2b স্কয়ার বাই এ, আর যেটা কনজুগেট হাইপারবোলা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে 2a স্কয়ার বাই বি। সো আমরা বুঝতে পারলাম এটা ট্রান্সভার্স হাইপারবোলা, সো 2b স্কয়ার বাই এ, এই সূত্র দিয়ে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করছি। এরপরে যেটা ছিল, আমরা পড়ে আসছি শীর্ষবিন্দুতে যদি, মানে কেন্দ্র যদি শীর্ষবিন্দুতে থাকে তাহলে তখন সেইটার জন্য নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা ছিল প্লাস মাইনাস এ ই কমা 0। বাট আমাদের শীর্ষবিন্দু দেওয়া ছিল 2,3, সো আমরা এটাকে রিপ্লেস করে নিয়েছি এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার দিয়ে। তাহলে আমরা এক্স সমান সমান কি জানি? প্লাস মাইনাস এ বাই। যেহেতু তুমি রিপ্লেস করছো তাহলে এক্স এর জায়গায় অবশ্যই কি সেই রিপ্লেস করা মানটা লিখতে হবে এক্স মাইনাস টু। সো এক্স মাইনাস টু ইকুয়ালস টু প্লাস মাইনাস দিয়ে সেখান থেকে এক্স এর মান বের করা, ওয়াই এর মান বের করা। নেক্সট দেখো একটা চিত্র দেওয়া আছে, চিত্র থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা উপবৃত্ত। দৃশ্যকল্প 1 হতে পি এর সঞ্চার পথটির সমীকরণ নির্ণয় করতে বলছে। এই যে পি সঞ্চার পথ, যে পি বিন্দুটা চলতেছে এই যে এই পথে, তাহলে এই সঞ্চার পথ যে আকৃতিটা তৈরি করতেছে এটা সমীকরণ বের করতে বলেছে। তো আমি তো বুঝতেই পারতেছি যে এটা একটা উপবৃত্ত, যেখানে উৎকেন্দ্রিকতার মানও দেওয়া আছে। দেখো উৎকেন্দ্রিকতা থেকেও তুমি বলতে পারো যে এটা একটা উপবৃত্ত, উপকেন্দ্র এস এবং নিয়ামক রেখা এম জেড এম ড্যাশ। তাহলে আমরা একটু আগেই এটা পড়ে আসছি যে যদি কখনো আমাদের নিয়ামক রেখা দেওয়া থাকে, উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে আর উপকেন্দ্র, যে কোনো একটা উপকেন্দ্র দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কি করে আমরা হচ্ছে সেই কোনিক্সটার সমীকরণ বের করব? সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতার সংজ্ঞা থেকে এসপি ডিভাইডেড বাই হচ্ছে পিএম ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি ই, এই সূত্র। তাহলে এসপিটা কি ছিল ভাইয়া? এস আর পি, এস আর পি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, তাহলে আমরা সেই দূরত্বটা বের করে ফেলি। তাহলে এসপি ইকুয়ালস টু হচ্ছে ই ইন্টু পিএম। তাহলে এসপি এর মানটা কোটিদ্বয়ের অন্তরের বর্গ প্লাস ভুজদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে কোটিদ্বয়ের অন্তরের বর্গ এক্স প্লাস অন তার হোল স্কয়ার, এটা হচ্ছে ফার্স্টে ভুজ লিখলাম, তারপর হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ওয়াই মাইনাস 1 তার হোল স্কয়ার। দূরত্ব বের করলাম, এসপি দূরত্ব, ই উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে 1/3। এবার পিএম বের করা লাগবে। পিএম মানে হচ্ছে এই রেখাটা, অর্থাৎ নিয়ামক রেখা হতে চলমান বিন্দুর যে দূরত্ব, লম্ব দূরত্ব বলা হয়। সো লম্ব দূরত্ব কি করে বের করতে হয়? এই এক্স কমা ওয়াই ওই বিন্দুটাকে ওই রেখার উপর বসাতে হয়। তাহলে এক্স প্লাস 2y, যেহেতু এক্স আর ওয়াই বিন্দু, সো এক্স আর ওয়াই বসে যাবে, -3 উপরে একটা মডুলাস সাইন ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ ওয়াই এর সহগের বর্গ, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ হচ্ছে 2, তার বর্গ করে দিলে হয়ে যাবে। এখন এটাকে সলভ করতে হবে। সলভ করবা কি করে ভাই? দেখো উভয় পাশে বর্গ করে দাও, সমীকরণের উভয় পাশে আমরা বর্গ করে দিলাম, উভয় পাশে হচ্ছে বর্গ। তাহলে বর্গ করে দিলে এক্স প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 1 তার হোল স্কয়ার। ওকে, এখানে বর্গ করলে কত হবে? 1 ডিভাইডেড বাই হচ্ছে 9, এখানে থাকতেছে হচ্ছে 4 আর 1 5, 5 কে রুট করলে হবে হচ্ছে 5, তাহলে 5টা নিচেই থাকবে। ওকে, এরপরে থাকতেছে এখানে x প্লাস 2y মাইনাস 3 তার হচ্ছে হোল স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, 1 ডিভাইডেড বাই 45। এখানে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব? a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab 2bc 2c, এই সূত্র বসায় x স্কয়ার y স্কয়ার গুলোকে এক পাশে নিয়ে এসে সলভ করে ফেলতে হবে। সো আমরা যদি একটু আগাই দিই তোমাদেরকে সলভ করতে সুবিধা করি, x স্কয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1
এখানে যদি সূত্র বসাও তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2y প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 45। ওকে, এখানে আমরা সূত্র বসাবো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে 9 মাইনাস হচ্ছে 2ab মাইনাস হচ্ছে 2 ইন্টু এবি প্লাস 2ab প্লাস 2 ইন্টু এবি প্লাস হচ্ছে 2bc 2 ইন্টু 2y ইন্টু সি এর মান হচ্ছে -3 প্লাস হচ্ছে 2ca 2 ইন্টু সি এর মান হচ্ছে -3, এর মান হচ্ছে x। এটা তাহলে আমরা এই সমীকরণ থেকে এই পাশে x স্কয়ার y স্কয়ার জাতীয় টার্ম আছে 45টাকে গুণ করে দিতে হবে, আবার এই পাশে x স্কয়ার y স্কয়ার আছে, সো সবগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। x স্কয়ার রিলেটেড একটা মান পাবা, y স্কয়ার রিলেটেড একটা মান পাবা, এভাবে সুন্দর করে ইকুয়ালস টু 0 সমীকরণের সবগুলোকে এক পাশে নিয়ে আসি ইকুয়ালস টু 0 দিয়ে, এটাই হচ্ছে আমাদের সেই কোনিক্সের সমীকরণটা হবে। ওকে, নেক্সট দেখো এখানে আমাদের একটা অধিবৃত্ত দেওয়া আছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 এ এস ও এস ড্যাশ উপকেন্দ্র দেওয়া আছে। আমাদের স্থানাঙ্ক থেকেই বুঝে ফেলতে হবে যে এইটা, আমরা তো এটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ট্রান্সভার্স হাইপারবোলা। তো ট্রান্সভার্স হাইপারবোলার ক্ষেত্রে 4,0 আর এটা যদি -4,0 হয়, তাহলে আমরা একবারে লিখতে পারি এস আর এস ড্যাশের মান যেটা আছে সেটা হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা হচ্ছে 0 উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমরা এখান থেকে বলে ফেলতে পারি যে এ ই এর মানটা হচ্ছে আমাদের কত 4। দৃশ্যকল্প 2 এ এস ও এস ড্যাশ উপকেন্দ্র, কেন্দ্র হতে নিয়ামক রেখার দূরত্ব 3। ভালো করে খেয়াল করো, কেন্দ্র হতে অর্থাৎ এইখান থেকে যে নিয়ামক রেখা আছে সেই নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে কত 3। তাহলে আমি এই চিত্রের জন্য যদি কেন্দ্র হতে নিয়ামক রেখার দূরত্ব বের করি তাহলে এ বাই ই সেই দূরত্বটা আমাকে কত বলে দিয়েছে 3। তাহলে এটা একটা সমীকরণ আমি চিত্র থেকে বের করলাম। আরেকটা যে উদ্দীপক যে প্রশ্নটা ছিল সেখান থেকে এই সমীকরণটা বের করলাম, 2 নম্বর সমীকরণ। প্রশ্ন হচ্ছে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং অসীম তটের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই অধিবৃত্তের সমীকরণটা আগে কি হবে সেটা যদি লিখে ফেলি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1, কারণ এটা সেন্টার 0 0তেই আছে মূল বিন্দুতে। তাহলে আমাদের লাগবে কি এ আর বি। তাহলে আমি 1 আর 2 নম্বর সমীকরণ থেকে যেভাবেই হোক এ আর বি বের করব। তো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা যদি আমি গুণ করে দিই, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি গুণ করে দিই তাহলে খেয়াল করে দেখো ই ই কেটে যাবে, সেখান থেকে a স্কোয়ার সমান সমান আমরা কত পাবো 12 পাবো। a স্কোয়ার যদি 12 পাই তাহলে আমরা যদি এখান থেকে a এর মানটা বের করে ফেলি তাহলে a এর মান আসবে হচ্ছে 2√3। এর মানটা যদি যে কোনো একটা সমীকরণে বসাই দাও, এর মানটা যে কোনো একটা সমীকরণে যদি বসাই দিই তাহলে আমরা ই এর মানটা পাবো। তাহলে a প্রথম সমীকরণে যদি বসাই তাহলে 2√3 ইনটু হচ্ছে ই ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে এখান থেকে ই সমান সমান হচ্ছে 4 ডিভাইডেড বাই 2√3। তাহলে ক্যালকুলেশন করলে 2 ডিভাইডেড বাই হচ্ছে √3। তাহলে খেয়াল করো আমরা a এর মান ফার্স্টেই পেয়েছি, a এর মানটা হচ্ছে 2√3। তারপর আমরা ই এর মানটা বের করে ফেলছি। এখন কি আমরা চাইলে বি এর মানটা বের করতে পারবো না? বি এর মানটা আবার ই এর ফর্মুলা দিয়ে বের করে ফেলবো। আমরা জানি কি ই সমান সমান 1 প্লাস, যেহেতু এটা অধিবৃত্ত তাহলে সূত্র হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা যদি উভয় পাশে বর্গ করে দিই তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই স্কোয়ারের মান কত পেয়েছি 2 ডিভাইডেড বাই √3। তাহলে এটাকে বর্গ করলে হচ্ছে 4 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 1 প্লাস বি স্কোয়ার আমাদের প্রয়োজন, এ স্কোয়ারের মান কত 12। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, বি স্কোয়ার বাই 12 ওই পাশে রেখে দাও, 4/3 মাইনাস হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 12। তাহলে এখান থেকে লসাগু হচ্ছে 3 উপরে চলে যাবে, তাহলে 1/3 ইকুয়ালস টু হচ্ছে 1/3 ইকুয়ালস টু হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 12। তাহলে এখান থেকে বি স্কোয়ারের মান আমরা কত পাবো 12, এই পাশে চলে আসলে 4, তাহলে বি স্কোয়ারের মান হচ্ছে 4। তাহলে বি স্কোয়ার পেয়ে গেছি, এ স্কোয়ারের মান পেয়েছি 12, ই এর মানটা পেয়েছি। তাহলে আমরা পড়ে আসছি যে কোনো উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে ই এ বি এই তিনটা জিনিস জানলে আমাদের সমীকরণ বের হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের মান কত 12 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের মান কত 4 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেই অধিবৃত্তের সমীকরণটা কি হবে এটা। তাহলে এই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের এটা। ও আরেকটা প্রশ্ন ছিল আমাদের এখানে অসীম তটের সমীকরণ নির্ণয় করে। আমরা অসীম তটের জন্য বের করে আসছি। অসীম তটের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই a ইন্টু এক্স। আমরা জানি অসীম তটের সমীকরণ বের করার সূত্র হচ্ছে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই a ইন্টু এক্স। তাহলে খেয়াল করো প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই a, b এর মান কত পেয়েছিলাম, বি স্কোয়ার যদি 4 হয় তাহলে b এর মান হচ্ছে 2, a এর মানটা আলাদাভাবে বের করছিলাম সেটা কত 2√3। তাহলে এর মানটা বসাই দিব 2√3 ইন্টু হচ্ছে এক্স। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে y ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3 ইন্টু এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ, অসীম তটের সমীকরণ হচ্ছে এটা। আর যে অধিবৃত্তটা আছে সেই অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এটা, অর্থাৎ এই প্রশ্নের এই দুইটা অ্যান্সার। নেক্সট, এরপরে দেখো একটা উপবৃত্ত, সেই উপবৃত্তের এল বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের একটা পাশের আর একটা পাশের স্থানাঙ্ক দেওয়া আছে। উপবৃত্তটা দেখে আমি বুঝতে পারতেছি এক্স অক্ষ একের সেন্টারটা কোথায় আছে, মূল বিন্দুতে আছে। তাহলে অবশ্যই এর সমীকরণটা হবে এরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1।
এবং এই উপবৃত্তটার এ বড় হবে বি ছোট হবে, কারণ কি আছে দেখো এক্স অক্ষের দিকে আছে এই জন্য। তাহলে দৃশ্যকল্প একের উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, তাহলে ই বলে দিছে, এর সমীকরণটা নির্ণয় করো। তাহলে এল আর এল ড্যাশ বলা আছে আর ই বলা আছে, তাহলে আমরা এই ধরনের টপিক পড়ে আসছি। এল আর এল ড্যাশ থেকে ই যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করে, আমাদের যেহেতু সমীকরণ আমরা পেয়ে গেছি সেই সমীকরণে আননোন হচ্ছে এ আর বি আমাদের প্রয়োজন। তাহলে এল আর এল ড্যাশের মধ্যবিন্দু যদি বের করি, এল আর এল ড্যাশের হচ্ছে মধ্যবিন্দু, এল এবং এল ড্যাশের যদি মধ্যবিন্দু সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, এস পাবো। তাহলে এই ভুজ আর এই ভুজ যোগ করে যদি তাকে 2 দিয়ে ভাগ করো তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক সেটা 3/2ই থাকবে। 4 আর -4 যদি যোগ করে 2 দিয়ে ভাগ করে তাহলে সেটা হয়ে যাবে 0। তাহলে আমরা এস বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি, এস বিন্দু উপকেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি হচ্ছে 3/2, হচ্ছে 0, 3/2, 0। তাহলে এস এই উপবৃত্তের জন্য আমাদের এস যেটা উপকেন্দ্র সেটার স্থানাঙ্ক আমরা কি পড়ে আসছিলাম, এ ই, হচ্ছে 0। তাহলে খেয়াল করো এ ই সমান সমান কি আমরা বলতে পারি 3/2, অবশ্যই বলতে পারি। এটাকে 1 নম্বরের সমীকরণ দিলাম। কোশ্চেনে বলা আছে উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/3, যেহেতু কোশ্চেনে বলাই আছে ই হচ্ছে 1/3, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেওয়ার দরকার নেই, এটা যেহেতু আমাদের মান। তাহলে ই এর মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে এ ইন্টু ই এর জায়গায় 1/3 ইকুয়ালস টু হচ্ছে 3/2। তাহলে এ এর মান আমরা পেয়ে যাচ্ছি 9 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এ এর মান যদি পেয়ে যাই, ই যদি আমাদের দেওয়া থাকে, বারবার একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে, বি বের করব ই থেকে। এ যেহেতু পেয়ে যাচ্ছি, ই থেকে বি বের করে আমরা কি করব, এই সমীকরণটাতে এ আর বির জায়গায় বসাই দিলে কি পাবো, সেই উপবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট 4x² - 9y², যেহেতু এখানে মাইনাস আছে y স্কয়ারের জায়গায় তাহলে এটা একটা অধিবৃত্ত। বলা হচ্ছে দৃশ্যকল্প 2 এর কোণিকটির উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। আগে এই কোণিকটাকে প্রমিত আকারে নিয়ে যেতে হবে, প্রমিত সমীকরণ আকারে। সো আমরা মনে হচ্ছে এই টাইপসের একটা সলভ করে আসছি, তারপরে আমরা আরেকবার দেখি। দেখো 4x² মাইনাস হচ্ছে 16x মাইনাস হচ্ছে 9y² প্লাস হচ্ছে 54y মাইনাস হচ্ছে 101 ইকুয়ালস টু হচ্ছে 0। এইটা আমরা সলভ করছি। দেখো এই যে এখানে ছিল, আমাদের বলা ছিল যে 4x² - 9y² - 16x + 54y - 101 দৃশ্যকল্প একের কোণিকটি প্রমাণ আকারে প্রকাশ করে, আমরা প্রমাণ আকারে প্রকাশ করেছিলাম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করেছিলাম। নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছিল, করে আসছি। তাহলে সমীকরণটা পেয়েছিলাম x - 2² ডিভাইডেড বাই 9, y - 3² ডিভাইডেড বাই হচ্ছে 4। এখন খেয়াল করো এই সমীকরণ থেকে আমরা যদি ওই সমীকরণটা বানাই, প্রমিত আকারে নিয়ে গেলাম যেটা আগে করা আছে, দিয়ে বলেছে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। এখন ওই কোণিকটা ছিল হচ্ছে আমাদের, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্স হাইপারবোলা। তাহলে ট্রান্সভার্স হাইপারবোলার ক্ষেত্রে চিত্রটা কেমন হবে, চিত্রটা হচ্ছে এরকম। তাহলে এর যদি উপকেন্দ্র আমরা বের করতে চাই, এর যে উপকেন্দ্র সেই উপকেন্দ্রের স্থানাঙ্কটা ছিল হচ্ছে এরকম প্লাস মাইনাস এ ই, হচ্ছে 0। তো তুমি যেহেতু প্রমিত আকারে নিয়ে আসছো এর আগে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস এ, আরেকটা কি ওয়াই ইকুয়ালস টু 0। যেহেতু তুমি এক্স কে রিপ্লেস করছো যেটা দিয়ে, সেটা বসানো লাগবে যে এক্স মাইনাস আলফা প্লাস মাইনাস হচ্ছে এই ওয়াই মাইনাস বিটা ইকুয়ালস টু হচ্ছে 0 দিয়ে এখান থেকে এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মানটা বের করে স্থানাঙ্কে বসাই দিলে আমরা কি পাবো, আমাদের সেই উপকেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাব। এরপর নেক্সট দেখো এখানে একটা অধিবৃত্ত দেওয়া আছে, এই অধিবৃত্তটা হচ্ছে ট্রান্সভার্স হাইপারবোলা। তাহলে এই উদ্দীপকের সাহায্যে অধিবৃত্তটি সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে উদ্দীপকের সাহায্যে দেখো এ ড্যাশ এটার শীর্ষবিন্দু, এটার শীর্ষবিন্দু বলা আছে 4,0 - 4,0, তাইলে কি এদের মধ্যবর্তী যেটাকে আমরা বলি আর অক্ষ, অধিবৃত্তের ক্ষেত্রে বৃহৎ অক্ষটাকে বলতেছে আর অক্ষ। তাহলে এ ড্যাশ এটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমরা বের করে ফেলতে পারি। খেয়াল করো এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 4, এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 4, তাহলে আর অক্ষের দৈর্ঘ্য কত হবে, আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 8। তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি 2a। তাহলে এখান থেকে আমরা a সমান সমান কত পাবো, a সমান সমান হচ্ছে 4। তাহলে a একটা মান পেয়ে গেলাম। শীর্ষবিন্দু কোথায় আছে, অধিবৃত্তের শীর্ষবিন্দু কিন্তু 0, 0-তে। তাহলে অবশ্যই সমীকরণটা কি হবে, x² / a² মাইনাস হচ্ছে y² / b² ইকুয়ালস টু হচ্ছে 1। যেহেতু তুমি a পেয়ে গেছো, প্রয়োজন হচ্ছে এখন b। তাহলে b কি করে বের করবা, খেয়াল করে দেখো s আর s ড্যাশের স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে যদি s আর s ড্যাশের স্থানাঙ্ক দেওয়া থাকে এবং এটা যদি একটা ট্রান্সভার্স হাইপারবোলা হয় তাহলে তার স্থানাঙ্ক হয় প্লাস মাইনাস a ই, 0। খেয়াল করে দেখো এটা 0 এ 0, তাহলে প্লাস মাইনাস a ই, 0। তাহলে আমরা কম্পেয়ার করতে পারি a ই সমান সমান কত, a ই সমান সমান হচ্ছে 5 দেওয়া আছে। তাহলে 5 যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে a এর মানটা যদি বসাই দিই তাহলে e এর মান পাবো 5/4। ঘুরে ফিরে একই কোশ্চেন, a আমরা বের করে ফেলছি, e আমরা পাচ্ছি, e এর থেকে আমরা কি পাবো, b পাবো। b এর মানটা যখন পেয়ে যাব, a আগেই পেয়েছি, b এর মানটা e থেকে বের করব, a আর b এখানে বসাই দিলে কি অধিবৃত্তের সমীকরণ হয়ে যাবে। এরপরে নেক্সট কোশ্চেনে বলা আছে উদ্দীপকের a এবং a ড্যাশকে উপকেন্দ্র ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। আমাদের এটা ছিল অধিবৃত্ত, সেই অধিবৃত্তের a আর a ড্যাশ যেটাকে শীর্ষবিন্দু বলা হয়, a আর a ড্যাশকে উপবৃত্তের উপকেন্দ্র ধরার কথা বলা হচ্ছে।
তাহলে আমরা এই অধিবৃত্তের এ আর এ ড্যাশের স্থানাঙ্ক দেওয়া আছে এভাবে যে প্লাস মাইনাস হচ্ছে 4,0 প্লাস মাইনাস 4,0 দেখো একটা 4,0 আর একটা -4 সো একবারই লিখলে প্লাস মাইনাস 4,0 সো এইটাকে এখন আমাদের কি বলা হচ্ছে উপবৃত্তের উপকেন্দ্র ধরতে, তাহলে এস আর এস ড্যাশ, তাহলে প্লাস মাইনাস 4,0 তাহলে এটাকে আমরা কম্পেয়ার করতে পারি এটার সাথে প্লাস মাইনাস এ ই কমা হচ্ছে 0 যেহেতু উপবৃত্তের উপকেন্দ্র, তাহলে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এই কমা 0 এই ধরনের চিত্রের ক্ষেত্রে, তাহলে এ ই সমান সমান আমরা কত পাচ্ছি 4, এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। দেখো আমাদেরকে আরেকটা ডাটা দেওয়া আছে যে একটি নিয়ামকের সমীকরণ, সেই উপবৃত্তের একটা নিয়ামকের সমীকরণ বলে দিছে। নিয়ামকের সমীকরণটা দেখো 5x মাইনাস হচ্ছে 36 ইকুয়ালস টু হচ্ছে 0। x এর মান কত আসছে ভাই? x এর মান আসছে 36 ডিভাইডেড বাই হচ্ছে 5, 36 ডিভাইডেড শুধু x এর মান। x এর মান যদি আমরা পাই, দেখো তো এটা যদি একটা উপবৃত্ত হয়, সেই উপবৃত্তের উপকেন্দ্র যদি এটা হয়, তাহলে সে তার নিয়ামক রেখা এটা আর এটা পাবো। তাহলে এই নিয়ামক রেখা যেটা সেটা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল হলে কার মান পাওয়া যায়? x এর মান পাওয়া যায়। তাহলে সে x ইকুয়ালস টু 36/5। তাহলে আমরা এই ধরনের চিত্রের ক্ষেত্রে x সমান সমান যদি এই নিয়ামক রেখার সমীকরণ বের করতাম তাহলে কি পাইতাম? a ডিভাইডেড বাই e পেতাম। x ইকুয়ালস টু a ডিভাইডেড বাই e। তাহলে x সমান সমান কত দেওয়া আছে? 36/5। তাহলে x সমান সমান যদি 36/5 থাকে তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি? a বাই e লিখতে পারি। তাহলে খেয়াল করে দেখো a বাই e সমান সমান হচ্ছে 36 ডিভাইডেড বাই 5, 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমাদের এই কোনিক্সের জন্য আমাদের লাগবে হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে a আর b লাগবে। তো আমি 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ যদি গুণ করে দিই ভাই, দেখো তো a বাই e আর এই যদি গুণ করি e কেটে যাবে, তাহলে a স্কয়ারের সমান সমান আমরা পাবো 36 ইনটু 4 ডিভাইডেড বাই হচ্ছে কত? 5। 36 ইনটু 4 ডিভাইডেড বাই 5। তাহলে a স্কয়ারের মান যদি পেয়ে যাই, a স্কয়ারের মান থেকে আমরা a এর মানটা পাবো, a এর মান পাবো। তাহলে a স্কয়ারের মান যদি আমরা বের করি 4 ছক 24 এর 4 হাতে থাকে হচ্ছে 2, 3 4 12 আর 2 14, 144 ডিভাইডেড বাই হচ্ছে 5। এটা আমরা পাচ্ছি a স্কয়ারের মান। তাহলে a এর মানটা যদি বের করি তাহলে 12 ডিভাইডেড বাই হচ্ছে √5 পাবো। a এর মানটা যদি আমরা এই 1 নাম্বার সমীকরণে বসাই দিই তাহলে e পেয়ে যাব। e যখন পেয়ে যাব, আমরা e এর ফর্মুলা জানি, e সমান সমান হচ্ছে 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে e স্কয়ার করে দিব, e স্কয়ার করলে হচ্ছে 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এই সূত্র দিয়ে আমরা কি পাবো? b স্কয়ারের মানটা পেয়ে যাব। তাহলে a স্কয়ার আমরা পাচ্ছি, a স্কয়ার পাচ্ছি, আমরা এখান থেকে b স্কয়ার পাচ্ছি। a স্কয়ার আর b স্কয়ার যদি এই সমীকরণে বসাই দাও তাহলে কি সেই উপবৃত্তের সমীকরণ পেয়ে যাবা। নেক্সট, এরপরে দেখো উদ্দীপকের 2 এ একটা সমীকরণ আছে। উদ্দীপকে 2 এ বর্ণিত কোণিকটির সমীকরণ নির্ণয় করতে বলেছে। সমীকরণ নির্ণয় করতে বলেছে বলতে প্রমিত আকারে নিয়ে যেতে হবে। এবং তুমি দেখলেই বুঝতে পারতেছো x স্কয়ারের সামনে পজিটিভ, y স্কয়ারের সামনেও পজিটিভ। তাহলে এটা কোন ধরনের কোণিক হবে? এটা হচ্ছে উপবৃত্ত। তাহলে 4x স্কয়ার সাথে আর কি কি আছে? 4x স্কয়ারের সাথে 4x টা আছে। তাহলে 4x স্কয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস 6y স্কয়ার, 6y স্কয়ার তার সাথে কি আছে? y আছে 36y, তাহলে মাইনাস 36y। এরপরে কি আছে দেখো? প্লাস হচ্ছে 43 প্লাস 43 ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, তাহলে এইটাকে আমরা সূত্রে বসানোর চেষ্টা করব। সূত্রে বসানোর আগে আমরা জানি x এর সহগ কত হয়? 1। তাহলে x স্কয়ারের সহগ এখানে কত আছে? 4। তাহলে আমরা 4টাকে কমন নিয়ে নিব। তাহলে x স্কয়ার মাইনাস হচ্ছে এখানে x থাকবে। সেম ভাবে y স্কয়ারের সহগ এখানে 6 আছে, বাট আমরা y স্কয়ারের সহগ 1 বানাবো। তাহলে y স্কয়ারের সহগ যদি 1 বানাতে চাই তাহলে 6 কমন নিতে হবে। তাহলে y স্কয়ার মাইনাস 36 থেকে যদি 6 চলে আসে তাহলে 6y থাকবে প্লাস হচ্ছে 43 ইকুয়ালস টু হচ্ছে 0। 4 ইন্টু এখানে সূত্র বসাতে হবে x স্কয়ার মাইনাস x, তাহলে আমি x স্কয়ার রেখে দিলাম মাইনাস 2ab যদি x বানাতে চাও এখানে তাহলে অবশ্যই এখানে একটা হাফ আনতে হবে। হাফ আনলে এখানে অবশ্যই কত দেওয়া লাগবে? 1/4 b স্কয়ারের ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এক্সট্রা করে 4টা যদি এখানে গুণ করো তাহলে এইটুক তো পাবা, বাট এক্সট্রা করে 4 ইন্টু 1/4 এক্সট্রা করে কত আসছে? এটা গুণ করলে 1 প্লাস 1, তাহলে 1টা কি করা লাগবে? বিয়োগ করে দিতে হবে। প্লাস 6 ইন্টু y স্কয়ার মাইনাস 6y, তাহলে y স্কয়ার মাইনাস 2ab 6y বানাইতে হলে 3 দেওয়া লাগবে। তাহলে এক্সট্রা করে এখানে কত আসবে? 9 আসবে b স্কয়ার। তাহলে 6 নং 54 এক্সট্রা করে প্লাস 54 আসতেছে, মাইনাস 54 বিয়োগ করে দিতে হবে। প্লাস হচ্ছে 43 আগে থেকেই ছিল ইকুয়ালস টু হচ্ছে 0। খেয়াল করো এবার 4 যদি সামনেই ছিল, এটা কি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা x মাইনাস হাফ তার হোল স্কয়ার। ওকে, এখানে একটা করে এক্সট্রা করে মাইনাস 1 ছিল প্লাস 6 ইন্টু এটা কি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে y মাইনাস 3 তার হোল স্কয়ার মাইনাস 54 প্লাস 34। আমরা যদি এই মাইনাস 1টাকে এখান থেকে সরাই দিই, খেয়াল করে দেখো মাইনাস 1 যদি এখান থেকে মাইনাস 54 এর সাথে মাইনাস 1 যোগ করলে হচ্ছে মাইনাস 55, মাইনাস 55 আর 43 তাহলে হচ্ছে 12 হচ্ছে মাইনাস 12, মাইনাস 12টাকে সমীকরণের এই পাশে নিয়ে গেলে প্লাস 12 হলো, প্লাস 12। এখন আমাদের যেহেতু সমীকরণে আমরা জানি এই সাইডটাকে 1 বানাতে হয়, তাহলে 12কে 12 দিয়ে ভাগ করতে হবে সব পাশে।
তাহলে 4 ইন্টু এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 12 প্লাস 6 ইন্টু ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 12 ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, এরপরে যে সমীকরণটা আছে দেখো, আমরা জানি এক্স স্কোয়ারের সামনে এই যে সামনে যেটা থাকে সেটা 1 রাখতে হয়, তাহলে 4 12 ভাগ করলে নিচে হবে 3, তাহলে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার নিচে হচ্ছে 3, এরপরে 6 এখানে 12 তাহলে নিচে হচ্ছে 2 প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আমাদের যে পড়া উপবৃত্তটা ছিল সেই উপবৃত্তের যে ইকুয়েশনটা এভাবে ছিল সেই ইকুয়েশনটাকে আমরা বানালাম এভাবে, যেটাকে আমরা জেনারেল ইকুয়েশন বা প্রমিত আকার যেটাকে বলতেছি। এখন বলা হচ্ছে উদ্দীপকে 2 এ বর্ণিত কোণিকটি সমীকরণ নির্ণয় করো, এটাই হচ্ছে সেই কোণিক্সের সমীকরণ। এখন আমার এখান থেকে যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলতে পারে, উৎকেন্দ্রিকতা বের করতে বলতে পারে, আমরা জানি এখান থেকে সহজে উৎকেন্দ্রিকতা কি করে বের করা যায়, সহজ শর্টকাট আমরা দেখে আসছি E ইকুয়ালস টু 1 মাইনাস ছোটটা ডিভাইডেড বাই বড়টা 4/6। এটা আমরা বলেছি এমসিকিউ এর ক্ষেত্রে সলভ করবা। আর তোমাকে যদি এটা প্রমিত আকারে নিয়ে যেতে হয়, এখান থেকে যদি প্রশ্ন আসে উৎকেন্দ্রিকতা বের করো, তাহলে এই পর্যন্ত করে আসার পর ইসেন্ট্রিসিটি বের করতে হবে। আর এমসিকিউতে আসলে আমরা কি করেছি, শর্টকাটটা তোমাদেরকে শিখাই দিয়েছি। ওকে, এরপরে যদি তোমাকে এখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলে, তুমি সবকিছুর মান জানো, a স্কয়ারের মান দেখো 3, বি স্কয়ারের মান হচ্ছে কত, বি স্কয়ারের মান হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারবো, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো, নিয়ামক রেখার পাদবিন্দু বের করতে পারবো, বাকি যা যা ইনফরমেশন চাবে সবই বের করতে পারবো। এরপরে √3 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট আমাদের আর দুইটা প্রশ্ন বাকি আছে। দেখো, √3 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট একটি কণিকের নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4, তাহলে ইসেন্ট্রিসিটির মান দেওয়া আছে √3। তুমি √3 মান থেকে বুঝতে হবে যে √3 মানটা 1.73 বেসিক্যালি। তাহলে এটা কি ই এর মানটা 1 এর থেকে বেশি না? ই এর মানটা যখন 1 এর থেকে বেশি হয়ে যায় তাহলে সেইটা কোন ধরনের কনিক্স হয়, সেটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্ত। এখন বলছি এই উৎকেন্দ্রিকতা বিশিষ্ট একটি কণিকের নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a/e আর এই পাশে থেকে a/e, তাহলে টোটাল হচ্ছে 2a/e। এখন এটা হতে পারে, আর একটা তো 2b/u, এটাও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আমরা নিব। বলা হচ্ছে দৃশ্যকল্প 2 এর কণিকের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর হলে, আমরা একটু আগেই পড়ে আসছি, যদি এই টার্মটা থাকে তাহলে আমাদের যে কনিক্সটা হবে সেই কনিক্সের যে হাইপারবোলাটা সেটা হচ্ছে এরকম দেখতে হবে। তাহলে এই যে দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হয়ে যাবে তখন 2a/e ইকুয়ালস টু, সেটা কত দেওয়া আছে, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলে দেওয়া হচ্ছে 4, উৎকেন্দ্রিকতা বলে দেওয়া আছে √3। তাহলে আমরা যদি এখানে ইসেন্ট্রিসিটির মানটা বসাই দিই, ভাই এর মানটা হচ্ছে √3 ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে খেয়াল করে দেখো এর যে মানটা সেটা পাবো হচ্ছে 4√3 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 2√3। তাহলে এ এর মান আমি পাচ্ছি, ইসেন্ট্রিসিটির মান আমি জানি √3, আমরা বারবার একই জিনিস এ পাচ্ছি ই পাচ্ছি, বের করতে পারবো না বি কে ই এর সূত্র দিয়ে। তাহলে আমরা যখন বি পেয়ে যাব তখন আমাদের এই অধিবৃত্তের ট্রান্সভার্স হাইপারবোলার সমীকরণটা কি ছিল, x² - মাইনাস হচ্ছে y² / b² ইকুয়ালস টু হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এখান থেকে তুমি এ এর মান জানো, a² বসাই দিবা, বি এর মান এখান থেকে সলভ করে কি b² এর জায়গায় বসাই দিবা, এই ক্যালকুলেশন করলে আমাদের ডান। এরপর আমাদের লাস্ট কোশ্চেনটা, দৃশ্যকল্প 2 এ উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়, দুটো উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক থেকে আমাকে বুঝতে হবে উপবৃত্ত বলেছে যেখানে শুধুমাত্র x এর মান আছে আর একটা y এর মানটা 0, তাহলে অবশ্যই এই উপবৃত্তটা দেখতে হবে এরকম, যার স্থানাঙ্ক এটা হচ্ছে s আর এটা হচ্ছে s', এটার স্থানাঙ্ক দেওয়া আছে 2,0 আর এটার স্থানাঙ্ক দেওয়া আছে -2,0। তাহলে আমরা এই ধরনের উপবৃত্তের ক্ষেত্রে যদি এরকম স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি, a = 2, আমরা পড়ে আসছি। ওকে, এবং বলা হচ্ছে দৃশ্যকল্প 2 এর উপরস্থ কোনো বিন্দু, দৃশ্যকল্প 2 যেটা আছে সেটার উপরস্থ কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, মানে দৃশ্যকল্প 2 যে কোনিক্সটা তুমি পাবা অর্থাৎ উপবৃত্তটা পাবা সেই উপবৃত্তটা তো এরকম y² / b² ইকুয়ালস টু হচ্ছে 1। উপকেন্দ্রের স্থানাঙ্ক থেকে তুমি বুঝতে পারলা যে এটার a বড় b ছোট, a বড় হবে b ছোট হবে, তাহলে কোনিক্সটা হচ্ছে এটা। এখন বলা হচ্ছে দৃশ্যকল্প 2 এ যে কোনিক্সটা আমি পাচ্ছি এই কোনিক্সের উপরস্থ একটা বিন্দু হচ্ছে 4,0, তাহলে এর উপর যদি একটা 4,0 বিন্দু হয় তাহলে অবশ্যই এই সমীকরণটা কি এই 4,0 বিন্দুকে সিদ্ধ করবে। তাহলে খেয়াল করো আমরা একটা সমীকরণ পাচ্ছি স্থানাঙ্ক ব্যবস্থা থেকে a = হচ্ছে 2, আরেকটা আমরা বের করবো এখানে যেহেতু 4,0 দেওয়া আছে, তাহলে আমরা এই উপবৃত্তের উপরে যেহেতু 4,0 পড়তেছে তাহলে অবশ্যই এই বিন্দুটাই উপবৃত্তটাকে সিদ্ধ করবে। তাহলে x এর জায়গায় 4 বসাও, 16 ডিভাইডেড বাই a² প্লাস y এর জায়গায় 0 বসাতে হবে, তাহলে 0 ডিভাইডেড বাই b² ইকুয়ালস টু হচ্ছে 1। খেয়াল করে দেখো এখান থেকে a² আমরা পাবো 16, a = আমরা পাচ্ছি হচ্ছে 4, এর মানটা যদি এই সমীকরণে বসাই দাও ভাইয়া তাহলে 4e ইকুয়ালস টু হচ্ছে 2, তাহলে e এর মান আমরা পাচ্ছি হাফ। আবারও সেই জায়গাতেই ব্যাক করছি, a দেওয়া আছে ই দেওয়া আছে, আমরা ই এর সূত্র দিয়ে √1 - b² / a² এই সূত্র দিয়ে কি ই জানি a জানি, তাহলে আমরা কি b বের করতে পারবো। তাহলে a তুমি আগেই বের করে ফেলছো, b এখান থেকে বের করে আমরা যদি আমাদের যে সমীকরণটা ছিল x² / a² প্লাস হচ্ছে y² / b² ইকুয়ালস টু হচ্ছে 1,
তাহলে এখানে এ বসাই দিব, বি বসাই দিলে কি পুরো কোণ x এর সমীকরণ পেয়ে যাবো। সো ঘুরে ফিরে বারবার একই প্রশ্ন। সো লাস্ট একটা জিনিস দিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে একটা শর্টকাট বলে দিই। শর্টকাটটা হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমরা যদি একটা স্থানাঙ্ক যে এইটা 4x² + 6y² - 4x - 36y + 43 ছিল, তো খেয়াল করো আমি যদি এখানে এটার শীর্ষবিন্দুটা বের করতে চাই, শীর্ষবিন্দুটা বের করতে অনেক সময় এমসিকিউতে চলে আসে এটা শীর্ষবিন্দু। সো আমরা যখন পরাবৃত্ত পড়েছিলাম তখন বলেছিলাম যে যেখানে যে চলকের পাওয়ার দ্বিঘাত সেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, সেটা ইকুয়ালস টু 0 ধরতে। এখানেও দুইবার দেখো এক্স এর চলকের উপর দ্বিঘাত আছে, ওয়াই চলকের উপর দ্বিঘাত আছে, তো দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে। তো ফার্স্টে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, 4x² কে ডিফারেন্সিয়েশন করলে 8x, -4x কে যদি ডিফারেন্সিয়েশন করো, কারণ বাকিগুলো তো ওয়াই রিলেটেড, বাকিগুলো 0 হয়ে যাবে কারণ এক্স অক্ষের সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে। তাহলে -4x কে ডিফারেন্সিয়েশন করলে -4 ইকুয়ালস টু কি লিখতে হবে 0, কারণ এখানে আর কোনো x যুক্ত পদ নাই। তাহলে এখান থেকে x সমান আমরা কত পাচ্ছি, x সমান হাফ পাচ্ছি। এইটাকে আমরা বলতেছি শীর্ষবিন্দু আলফা। তুমি খেয়াল করে দেখো x - হাফ, যেটাকে আমরা বলি x - আলফা, খেয়াল করে আলফা আর হাফ এই যে কম্পেয়ার করে দেখো, আলফার মান হাফ। সো আমরা কত সহজে বের করতে পারছি, সেটা কি যে চলকের পাওয়ার দ্বিঘাত সেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। সেম ভাবে ওয়াইটাও চেক করো, এখানে ওয়াই চলকের পাওয়ার দ্বিঘাত আছে, তাহলে 6y² কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হবে 12y। এখানে দেখো ওয়াই যুক্ত রাশি আর একটাই আছে -36y, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো ওয়াই অক্ষের সাপেক্ষে তাহলে 36 পাবা ইকুয়ালস টু 0। তাহলে y ইকুয়ালস টু কত আসছে, y ইকুয়ালস টু 3 আসছে। তুমি খেয়াল করে দেখো y ইকুয়ালস টু কত আসবে, এখানে 3 আসবে, যেটার মান আমরা বলি হচ্ছে বিটা। তাইলে আমরা যদি x আর y কে ডিফারেন্সিয়েশন করি, যে মানটা পাবো সেটা কি, সেই কোণিক্সের শীর্ষবিন্দু সহজে বের করে ফেলতে পারবো। তাহলে কোনো কোণিক্সের যদি শীর্ষবিন্দু এরকম সমীকরণ থেকে বের করতে বলে তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করব। আর উৎকেন্দ্রিকতার জন্য তো শর্টকাট বলেই দিয়েছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনো একটা এমসিকিউ ক্লাসে তোমাদেরকে বলে দিব। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। নেক্সট হচ্ছে আমরা তোমাদের যে চ্যাপ্টারটা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাও, বাট আমরা চেষ্টা করবো তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট যেটা দেখছি সেটা হচ্ছে গতিবিদ্যা স্থিতিবিদ্যার উপর নিতে। সো আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসটা হয় গতিবিদ্যা স্থিতিবিদ্যা অথবা অন্তরীকরণ যোগজীকরণের উপর নিতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকো।